থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই। আমি খুব অল্প সময় নিব, তাড়াতাড়ি শুরু করতে চাই ঘটনাটা। কারণ আমি অনেক ইগারলি ওয়েট করছিলাম আপনাকে কিভাবে ঘটনাটা শেয়ার করা যায়। আসলে আমাদের এই ডক্টর ব্যাকগ্রাউন্ডে অনেক ডক্টর ভাইয়েরা আমার পরিচিত, অনেকেই আমাকে চেনেন বা অনেককে আমি চিনি। তো এর মধ্যে একজন ভাইয়া আছেন যার সান্নিধ্যে আসার পরে তিনি আমাকে শেয়ার করেছেন। তো তিনি রিসেন্টলি বাংলাদেশের বাইরে দুবাইতে গিয়েছিলেন একটা সামিটে। তো সেইখানে একটা ঘটনা উনি একজনের সাথে ওনাকে একজন শেয়ার করেন। তাদের হোটেলের রুমমেট হিসেবে সেই ডক্টরটা আসেন এবং তাকে শেয়ার করেন। কথাবার্তায় এক পর্যায়ে তাকে তার জীবনের সবচেয়ে একটা উইয়ার্ড মোমেন্ট, তার ডিউটিরত অবস্থায় যে ঘটনাটা তিনি প্রত্যক্ষ করেন সেটা তিনি শেয়ার করেন। উনি আবার আমাকে শেয়ার করেন। তো যেহেতু ঘটনাটা আমার কাছে খুব ভালো লাগছে, আমার কাছে মনে হয় যে এটা শেয়ার করা দরকার। তো তার মতে যেই লোকের ঘটনা শেয়ার করবো, উনি হচ্ছে লেবানিজ, এবং লেবাননে আপনার মুসলিম এবং খ্রিস্টানের হার অলমোস্ট সেম। মুসলিম খ্রিস্টান অলমোস্ট 50-50 কাছাকাছি আর কি। তো সেইখানে আমি যার ঘটনা শেয়ার করব তিনি হচ্ছেন খ্রিস্টান রিলিজিয়নে, এবং তিনি ওখানকার মেডিসিন একটা ইউনিভার্সিটি আছেন, বৈরুত মেডিকেল আরব ইউনিভার্সিটি, সেখান থেকে সম্ভবত তার এমবিবিএস কোর্স শেষ করে, মেডিকেল লাইনের পড়াশোনা শেষ করে ওই রিজিনাল একটা এলাকায়, আমি হসপিটালের নামটা শেয়ার করছি না, ওইখানে তার মেডিকেল অফিসার হিসেবে ছিলেন। ঘটনাটা 1991 সালের। অনেক সিনিয়র একজন ডক্টর, উনি এখন রিটায়ার্ড আর কি। তো এক কনফারেন্সে তিনি এই ঘটনাটা আরেক ভাইকে আমার শেয়ার করেন, তিনি আবার আমাকে শেয়ার করেছেন। ঘটনাটা ঘটে হচ্ছে 91 সালে। সেদিন আসলে ওই শীতকালের সময় আর কি। শীতকাল বলতে তখন টেম্পারেচার আর কি ডিসেম্বরের দিকে টেম্পারেচার থাকে তখন 11-12 রাতের দিকে। তো আমাদের আমরা জানি যে লেবাননটা অলমোস্ট সিরিয়া এবং সাইপ্রাসের কাছাকাছি চারিদিকে ঘেরা। তো সেখানে অনেক খ্রিস্টান এবং মুসলিম কমিউনিটির লোকজন থাকে। তো নর্মালি তার ওই মুহূর্তে ডিউটি ছিল রাতে, এবং এর আগেও সাফল করে তার ডিউটি রাতে ছিল। তো তার ওই ডিউটিরত অবস্থায় তিনি এরকম কখনো ফেস করবেন সেটা তিনি কল্পনা করেন নাই। এটা তার জীবনের সবচেয়ে বেস্ট একটা সবচেয়ে খারাপ একটা মুহূর্ত তিনি বলেছেন। এবং রাতের বেলা এমন না যে তিনি একা কখনো ছিলেন না, এমন অনেকদিন গেছে যে নার্সও ছিল না, তিনি একাই ইমার্জেন্সিতে বসে আছেন। এবং ইমার্জেন্সিতে মোস্ট অফ দ্য টাইম আমরা জানি যে সব পেশেন্টরা আসে তারা খুব খারাপ অবস্থায় আসে। নর্মাল শারীরিক কন্ডিশন ছাড়াও অনেক অ্যাক্সিডেন্ট কেস ইমার্জেন্সি হয়ে হসপিটালে ঢোকে। তো উনি বলছিলেন যে ওনার ভাষ্য মতে যে উনি যেদিন হসপিটালে পৌঁছান সেদিন থেকে ওনার বুকের মধ্যে তেমন একটা ব্যথা অনুভব করতে থাকেন, এবং অলমোস্ট লাইক খারাপ লাগতে থাকে, মাথা ঝিমঝিম করতে থাকে। এইটা তিনি আগে কখনো ফেস করেন। এমন না যে তার সাইনাসের প্রবলেম বা সাইনাসাইটিস বা কিছু, এরকম কিছু না। তার কাছে মনে হচ্ছে যে তার নাক দিয়ে এখনই রক্ত বের হবে, তার মনে হচ্ছে তার কান দিয়ে এখনই রক্ত বের হবে, চোখ দিয়ে রক্ত বের হবে, এরকম মনে হচ্ছে। হঠাৎ করে তখন বাজে রাত 11টা কি 12টা। তিনি দেখলেন যে প্রচন্ড শীত, কুয়াশা বাইরে, শীতের মধ্যে বেশ ভালো শীত। হসপিটালের ভেতরে তিনি অবস্থান করছিলেন এমন। আর ওই মুহূর্তে ওই দিন কোনো ডাক্তার তার সাথে ছিল না, এবং এটা আগেও একবার দুবার হয়েছিল। তো তার সাথে 3জন নার্স ছিল, এবং 3জন নার্স তার সাথে অ্যাসিস্ট করার জন্য ছিল, এবং তিনি ওই পুরোটা রাত থাকবে আর কি। তো মাত্র তো রাত শুরু 11টা, 11:30 বাজে। হঠাৎ করে নিচের থেকে তিনি শব্দ শুনলেন, হইচই পড়ে গেছে, এক ধরনের হইচই চলে আসে। সবাই হইচই শুনে তিনিও বারান্দা দিয়ে উকি মারলেন কি সমস্যা। তো দেখছে সবাই দৌড়ে দৌড়ে নিচে চলে যাচ্ছে, লোকজন দৌড়ে নিচে চলে যাচ্ছে। একটা কাভার্ড ভ্যান এসছে, এবং খুব কাছে একটা হাইওয়েতে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। সেখান থেকে দুটা লাশ, দুটা ডেড বডি আসছে, ডেড বডি না, দুটা বডি আসছে, খুব মুমূর্ষু অবস্থা। এবং দুইটা বডি, 9 বছরের দুইটা বাচ্চা, 9-10 বছরের হবে, এবং এত সুন্দর ফুটফুটে দুইটা সন্তান। বাচ্চা দেখে তিনি খুব মায়া অবস্থায় পড়ে যান। ইমার্জেন্সিতে সেই আছেন, এবং তিনি বাধা দেখে দেখছেন যে বডিগুলাকে স্ট্রেচারে করে নিয়ে তার কাছে নিয়ে আসা হবে আর কি। তিনি দেখলেন যে ওই বডির সাথে আসছে ওই ড্রাইভারটাই, আর কেউ আসে নাই, কোনো মানুষজন নাই। তো ড্রাইভারের কাছ থেকেই ডিটেলস নিচ্ছে, এবং ওইখানে ইমার্জেন্সিতে 999 কল দিলে ইমার্জেন্সির লোকজন চলে আসে। তো পুলিশ ছিল, এবং পুলিশও অনেক ফর্মালিটিস কমপ্লিট করে ওই লোকের সাথে। কিন্তু ওই দুইটা বডিকে ওই মুহূর্তে ইমার্জেন্সিতে ঢুকিয়ে ফেলা হয়। ইমার্জেন্সিতে ঢুকানোর পরে ওই দুইটার বডি থেকে কোনো ধরনের পালস এবং কোনো ধরনের শ্বাস প্রশ্বাস কিছুই পাওয়া যাচ্ছিল না, কোনো হার্টবিটস কিছুই ছিল না। তো অনেক চেষ্টা করে, তো আমরা ডাক্তারি ভাষায় যেটা ডিফিব্রিলেশন বলি, তো তার বুকের মধ্যে যে সিপিআর দেওয়ার চেষ্টা করছিল। 1991 সাল তখন টেকনোলজিক্যালি এত আপগ্রেডেশন ছিল না। তো তিনি
অনেকক্ষণ চেষ্টা করার পর একটা ছেলে একটা মেয়ে ছিল, ছেলেটা একটু নিঃশ্বাস নেওয়া শুরু করেছিল। তার মানে ওর সিচুয়েশন একটু ভালো ছিল, ইমপ্রুভ করছিল। মানে কি মনে হলো যে সিপিআর দেওয়ার পরে ছেলেটা নিঃশ্বাস নিচ্ছে। আমরা 5টা চেস্ট কম্প্রেশন আর একটা মাউথ টু মাউথ ব্লো দিই। তো উনি মনে হচ্ছিল যে ছেলেটা মনে হয় মানে ব্যাক করবে কিছু একটা, এবং রক্তাক্ত অবস্থায় কারোরই কোনো পায়ের আঙ্গুল ছিল না, মানে পায়ের আঙ্গুলগুলো সব ঝুলে পড়ে অবস্থায় আর কি, খুব খারাপ অবস্থায় ছিল, খুব বাজে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো উনি একটা পর্যায়ে কি করলেন যে ভালো করে চেক করে দেখলো যে অবস্থাটা কি। তো বেশ ভালো করে চেস্ট কম্প্রেস দেওয়ার পর যে ছেলেটা একটু নিঃশ্বাস নিচ্ছে, ছেলেটার হার্টবিট পাওয়া যাচ্ছে তো যাচ্ছে না, পালস পাওয়া যাচ্ছে না। আমাদের গলার মধ্যে একটা পালস আছে, দ্যাট ইজ ক্যারোটিড পালস। তো মনে হচ্ছিল ওইটা পাচ্ছে। হঠাৎ করে সাডেনলি ছেলেটাকে আর ফার্দার মেজারমেন্ট নেওয়ার আগেই ছেলেটা মারা গেল ওই মুহূর্তে, আর ব্যাক করলো না হঠাৎ সাডেনলি। এবং মেয়েটা শুরু থেকেই মৃত ছিল, মেয়েটার কোনো অবস্থা ছিল না, এবং মেয়েটার জিহ্বাও বের হয়ে গেছিল অ্যাক্সিডেন্টে, অবস্থা খুব করুণ অবস্থা ছিল। যাই হোক, ওনারা এখান থেকে ঘোষণা দিয়ে দিল যে 2টা বাচ্চাই মারা গেছে। কিন্তু 2টা বাচ্চা মারা গেছে, 2টা বাচ্চা নিশ্চয়ই ড্রাইভ করতে যে মরে নাই, অবশ্যই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার সাথে কেউ ছিল, অবশ্যই কেউ না থাকলে তো এরা ড্রাইভ করে না, এটা তো ফর শিওর। ও বাচ্চা 2টাকে স্ট্রেচারে রাখার পর ঘটনার কিছু জিনিস জানবার জন্য তিনি হাত পরিষ্কার করে নিচে যায়। তো যে কাভার ভ্যানের লোকটা আসছিল সে নাকি ইনফরমেশন দিয়েছে মেয়ে 2টা মানে গাড়ির থেকে পড়া অবস্থায় রাস্তার মধ্যে ছিল, আর কিছুই ছিল না। কিন্তু এই বাচ্চা 2টা তো ড্রাইভ করবে না, ড্রাইভ করার মতো পারমিশন হয়, ড্রাইভ করার কথাও না। কিন্তু কাহিনী কি, এই 2টা বডি রাস্তার মধ্যে কেন পড়েছিল? এরই মাঝে হঠাৎ করে একটা মহিলা আর একটা পুরুষ এসে চিৎকার করতে থাকে, আমার সন্তান কোথায়? তো তারা সবাই খুব ওইখানকার যেসব কর্তব্যরত লোকজন ছিলেন হাসপাতালের মধ্যে, তখন রাত বাজে 1টার দিকে, বলে যে আপনার ছেলে বা মেয়ে কি সমস্যা? বলে যে আমার ছেলে এবং মেয়ে 2টা অ্যাক্সিডেন্ট করেছে, আমরা ওকে পাচ্ছিলাম না রাস্তায়, তো শুনলাম এখানে হাসপাতালে আছে, আমাকে একটু দেখতে দেন। তো উনি যখন ডিউটিরত অবস্থায় ছিল উনি বলেছেন যে আপনার 2টা সন্তানই মারা গেছে। ওনারা কাঁদতে কাঁদতে পড়ে গেল, ভেঙে মানে হঠাৎ করে মেঝের মধ্যে 2জনই পড়ে গেল। এখন এই 2জনকে কি চিকিৎসা দিবে? এখন এইদের 2জনকে নিয়ে পারাপারির মতো অবস্থা। হঠাৎ করে ওই মহিলাটা জেগে বসলো, আমি আমার ছেলে মেয়ের লাশ দেখবো। বলে ঠিক আছে আসেন, এই যায় ওর একটা সেক্লুডেড প্লেসে ডেড বডি 2টা রাখা ছিল। আর উনি কি করলো, ওনাদেরকে ওই রুমের মধ্যে ঢুকিয়ে বের হয়ে গেল। আমার এই হৃদয় বিদারক দৃশ্য না দেখার ইচ্ছা নাই। কিন্তু ঘন্টাখানেক হয়ে গেছে ওই 2জন লোক, মানে ওই মহিলা যখন ঢুকে, একটু পরে তার হাজবেন্ডও ঢোকে, কিন্তু কেউ আর বের হয় না, কোনোভাবেই কাউকে দেখা যাচ্ছে না। 1 ঘন্টা হয়ে গেছে, কোনো কান্নার শব্দ নেই। একটু আগে এখানে এতক্ষণ ধরে কান্না করলো, এখানে ভেতরে ঢোকার পর কোনো কান্নার শব্দ নাই। উনি কি করলো, ওই সেক্লুডেড রুমটার মধ্যে গেল, দরজা খুলে দেখা কেউ নাই। এমন না যে পালিয়ে যাবে, ওই রুমটা চারিপাশে কোনো জানালা কিচ্ছু নাই, এটা একটা বন্ধ রুম। এখানে ডেড বডি আসলে নর্মালি ডেড বডি রাখে, অ্যাক্সিডেন্ট কেসের ডেড বডি গুলো এখানে রাখা হয়। রুম খুলে দেখে কেউ নাই, একটা বান্দাও নাই। তো কাহিনী কি, আরো 2-3 জন লোককে ডাক দিয়ে বলা যে ওই একটু আগে যে মহিলার পুরুষ আসলো ওনারা কোথায়? এমন না যে ওখান থেকে বের হওয়ার কোনো রাস্তা আছে, বের হলে দিক দিয়ে বের হতে হবে। তিনি পাশেই ছিলেন রিসেপশনের কাছে। আর খুব বড় যে হাসপাতাল এটা তা না, এটা তো বড় হাসপাতাল না, ছোট হাসপাতাল, গভর্নমেন্ট হসপিটাল কিন্তু রাসেল ভাই। তো উনি বাইরে দাঁড়িয়ে ছিল, কিন্তু অনেকক্ষণ যাবত বের হওয়ার পরে লোকজনকে নিয়ে চেক করে দেখলো যে কেউ নাই। তো কাহিনী কি, ওনার চোখের আড়ালে কি কেউ বের হয়ে গেছে কিনা এইটাও তো চেক করতে পারছে না। পুরো হাসপাতাল খুঁজলো, কোথাও ওই মহিলার পুরুষকে পাওয়া গেল না। হঠাৎ করে 7 ফিট লম্বা বিশাল দেহি একটা লোক আসলো, মোটা সোটা করে একটা লোক আসলো। আসার পর নাকি সে রিসেপশনে বলছে আমার পরিচিত 2জন বাচ্চা মারা গেছে, আমি খবর পেয়েছি ওরা নাকি এই হসপিটালে। বলে কি ওর বাবা মা এসেছিল, ওর বাবা মারা তো একটু আগে আসার মানে এসে ওদের কথা জিজ্ঞেস করলো, কিন্তু ওর বাবা মারা সাডেনলি ওদেরকে আর পাচ্ছি না, ওরা কোথায় গেল খুঁজে পাচ্ছি না, আপনি কি ওনার বাবা মাকে একটু খবর দেবেন? বলে কি ওরা কি কোনো ফর্ম টর্ম ফিল আপ করছিল বা কোনো কিছু, মানে উনি জিজ্ঞেস করছে রিসেপশনের লোকদেরকে। এটা বলতে উনি বলে বাবা মা, ওই লোকটা যে লোকটা এসছে বাবা মা মানে কি, কোন জায়গার বাবা মার কথা বলছেন? বলে যে ওই যে বাচ্চাগুলা মারা গেছে তাদের বাবা মা। বলে কি তাদের বাবা মা তো মারাই গেছে, এই 2টা মেয়েকে তো বাচ্চাকে তো আমরা হাসপাতালে পাঠালাম, আমি তাদের বাবা মা তো মারাই গেছে, তো তাদের বাবা মা তো কোথা থেকে আসবে? তাদের বাবা মাদের ডেড বডি নিয়ে চলে গেছি। তো উনি কি করলো, উনি আকাশ থেকে পড়লো, তাকায় আছে লোকের দিকে, কোনো কথা বলছে না। উনি কথা বলবে, ওনার সাথে যে 3 জন নার্স ছিল তারাও কিছু বলতে পারতেছে না, তারা একজনের আরেকজনের দিকে তাকাচ্ছে আর ওই লোকের দিকে তাকাচ্ছে।
আর ওরা যে বলবে যে একটু আগে একটা মহিলার একটা ভদ্র মহিলা একটা ভদ্রলোক আসছিল ওনার দুইটা ওনার বাচ্চা কাচ্চার কথা খোঁজ নিতে, কিন্তু ওনাদের খোঁজই পাচ্ছে না। আমরা যে দেখলাম দুজন লোক, এখন কেউ তো ছবি তুলে নাই, কেউ চান্সেস নাই, এত টেকনোলজি এত ছিল না যে সিসি ক্যামেরায় কিছু দেখবে বা কিছু একটা, এরকম কিছু নাই। তো বললো যে আমাকে ডেড বডি গুলো হস্তান্তর করতে হবে, আদারওয়াইজ নেওয়ার কোনো লোক নাই, আমাকে নিতে হবে। ওনার সাথে আরো 4-5 জন লোক এসছে। তো উনি কি করলো যে ঠিক আছে আপনাদের ডেড বডি এখানে আছে, ওই কাভার্ড ভ্যানের লোকটাও সাথে এসছে। তো ওনারা রুমের মধ্যে ঢুকবে, তো উনি বলছে যে আমার জীবনে এমন ভয়ঙ্কর দৃশ্য আমি আমার লাইফে দেখি নাই। কারা কি করে এই 2টা ডেড বডির পিছনে পড়লো আমি জানি না। এই 2টা ডেড বডিকে আমি ধরেছি, এই 2টা ডেড বডিকে আমি ফিল করেছি, এই 2টা ডেড বডির পালস আমি দেখেছি, চেষ্টা করেছি। একটা হঠাৎ করে শ্বাস নেওয়া শুরু করেছিল, আমি হঠাৎ করে উকি মেরে দেখলাম এতগুলো লোক ভেতরে ঢুকলো, তারা কি করছে? আপনার রাসেল ভাই কি মনে হতে পারে এই লোকগুলো যে আবার নতুন করে এসছে, তারা কি করতে পারে? তারা তো ডেড বডি নিতে এসছে। আমার যেটা মনে হয়, মানে এটা একদমই আমার কথা, যে হয়তো মানে ওরা হয়তো অবজার্ভ করছিল কোনোভাবে, কোনো একটা কারণে, মানে আমার তাই মনে হয়েছে আর কি। কারণ বাবা মা থেকে অবজার্ভ করছিল, এক্স্যাক্টলি আমার কাছে কেন যেন তাই মনে হচ্ছে। আচ্ছা, ওর বাবা মা মানে কি মনে হয়, মানে আমি তো আমারটা বললাম। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড টাইম যখন ডেড বডির জন্য কেউ ক্লেম করতে আসে, এটা সেকেন্ড টাইমের ঘটনা। ফার্স্ট টাইমে বাবা মার মতো বাবা মা এসে একটা খোঁজ নিয়ে বা চক্কর দিয়ে গেল বা কিছু একটা, আমার কাছে মনে হচ্ছে যে উনি বলছে যে বাবা মার আত্মা আসতে পারে। আমি সেটাই বলছি, বাবা মার আত্মা আসতে পারে, সন্তান অ্যাক্সিডেন্ট করেছে, তাদেরকে অবজার্ভ করছে যে কোনো অসুবিধা হচ্ছে কিনা বা কিছু একটা, এটাই আমার কাছে তাই মনে হয়েছে। কিন্তু এর মধ্যে মনে হয় আরো কোনো রহস্য আছে। উনি যখন দরজা খুললো তখন দেখলো যে মোটা সোটা লোকটা একটা ছুরি নিয়ে মেয়েটার বাম হাতটা কেটে দিল। কোন মোটা সোটা লোকটা? যে লোকটা রিসিভ করতে এসছে, আল্লাহ, মেয়ের বাম হাতটা কেটে দিল। উনি একটা চিৎকার দিয়ে ওই জায়গায় পড়ে গেল। উনি আর কোনো কিছু খর করতে পারেন, যে রক্ত খুব ফিনকি দিয়ে পড়ছে। ছেলেটা ওই জায়গায় শুয়ে আছে, তো মেয়েটার বাম হাতটা উনি একটা ছুরি টাইপের, ছোট ছুরি, খুব আহামরি না, বাম হাতটা কেটে দিল, কবজি সহ পুরা হাতটা, বাম হাতটা আলাদা করে দিল। কাহিনী কি হচ্ছে? উনি একটা চিৎকার দিল, এরপর আর ওনার কিছুই মনে নাই। উনি জিজ্ঞেস করলো কাহিনী কি, কিভাবে জিনিসটা, কাহিনী কি? সবাইকে জিজ্ঞেস করলো ডেড বডি কোনটা, লাস্ট রাত্রেবেলা যে 2টা ডেড বডি আসছিল ওগুলো কি অবস্থা? বলে ডেড বডি গুলো তো এখানেই আসছে, কিন্তু ডেড বডি তো লোক নেই কেউ নেওয়া, ডেড বডি গুলো নিতে কেউই আসে নাই। আচ্ছা, তা আপনি কাকে দেখতেছিলেন? আমি যে 5 জন লোক দেখতেছিলাম। প্রবলেমটা আসলে কার হচ্ছে? প্রবলেমটা ওনার হচ্ছিল। উনি মাথা ঝিমঝিম করছিল, একটা পর্যায়ে মনে হচ্ছিল যে কে আসবে না, কে 2টা বাচ্চাকে কি নিতে, বাচ্চাটা এত সুন্দর ছিল, 2টা বাচ্চাকে কেউ নিতে আসবে না। উনি একটা ঘোরের মধ্যে পড়ে গেছিল। কিন্তু 2টা, একটা মহিলা একটা পুরুষ যে এসেছিল, এটা সত্য, এটা সবাই দেখেছে। তো পরবর্তী সময় সুগঠম দেহ, যে 7 ফিট লম্বা, সাথে 4-5 জন লোক এসছে, উনি কয়েকজনকে দেখছে। উনি কিন্তু ওই কাভার্ড ভ্যানের ড্রাইভারকেও দেখেছিল, কিন্তু এরা পরবর্তী সময় আর আসে না। এটা ওনার চিন্তা ভাবনার মধ্যে ছিল যে উনি কেবল লাস্ট স্টেশনে নিয়ে যাবে। এটা কল্পনা বলা যায়, এইটা হ্যালুসিনেশন বলতে পারেন। আর উনি শিজোফ্রেনিয়ার রোগী। আচ্ছা, পরবর্তী সময়ে বের হয় যে উনি শিজোফ্রেনিয়ার রোগী, এবং এখনো পর্যন্ত ফিস সাউন্ড, এবং রাতের বেলা তিনি ওই 2টা ডেড বডি প্রায় সময় দেখেন। এখনো এটাই কিন্তু 2টো যখন ছিল, এটা তো সত্য, এটা সত্য। তার বাবা মা যে মারা গেছিল, এটা সত্য, এবং হসপিটালে যে কেউ এসেছিল, এটা সত্য। এবং উনি এটা কিন্তু অন্য কেউ জানে না যে ওনার বাবা মারা গেছে। ওই সুগঠন দেহ লোকটার সাথে তিনি কথা বলেছিলেন, বুঝতে পারছেন? ওখান থেকেই ওনার এটা ধরে, উনি শিজোফ্রেনিয়া রোগী, এবং ফিস করে অনেকেই নাকি কথা বলে। এবং এইটা নাকি প্রথম 3-4 বছর উনি শুনেছেন ওই বাচ্চা 2টা তার সাথে ফিস করে কথা বলেছে, যে তোমরা ওদের ভাষায়। তখন অলরেডি পেশেন্ট হয়ে গেছে, উনি অলরেডি রোগী, উনি তখন রোগী। পরবর্তী সময় অনেক চিকিৎসা করবার পরে তার কাছ থেকে গেছে, কিন্তু এখনো প্রায় সময় তিনি এই ফিস শব্দটা পান। যদি এখন রিটায়ার্ড পারসন, কিন্তু নর্মালি শিজোফ্রেনিয়া রোগীরা কিন্তু নর্মালি সার্ভাইভ করে না। কিন্তু ওনার শিজোফ্রেনিয়াটা তো সিভিয়ার ছিল না। উনি ওই দিন থেকেই তিনি বেশ কয়েকবার মাথায় ঝিম খেয়ে পড়ে যায়, এবং ওই দিন থেকেই তার ওই ফিস শব্দটা শুরু হয়, এবং এটা প্রায় অনেক দিন পর্যন্ত চলে। এখন আবার রিসেন্টলি শুরু হয়েছে, আমি ঘটনা শুনেছি আসলে 2020 সালে। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আবির হোসেন। ওনার বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার চিতলা ইউনিয়নের গোকুলখালী গ্রামে। ঘটনাটি যখন ঘটে, সময়টা 2021 সালের মে মাস। ওই সময়টা তো গরম পড়ে যায়, আর গ্রাম অঞ্চলে লোডশেডিং এর সমস্যা একটু বেশি থাকে। সন্ধ্যার পরে অধিকাংশ সময় ইলেকট্রিসিটি থাকতো না, এমনকি গভীর রাত্রেও বিদ্যুৎ চলে যেত।
এই ধরনের সমস্যা যখন হতো, ঘুম আসতো না, তখন ওনারা বেশ কয়েকজন বন্ধু বান্ধব মিলে বাসার থেকে একটু দূরে একটা মাচা রয়েছে, বাঁশ দিয়ে তৈরি একটা বসার জায়গা। তো এখানে বসে ওনারা গল্প করেন। অনেক সময় আমরা দেখি না যে চায়ের দোকানে বা বিভিন্ন জায়গায় গাছের নিচে মাচা তৈরি করা থাকে। এখন তো এগুলো খুব একটা দেখা যায় না, তবে একটা সময় এগুলো অনেক দেখা যেত, এখন অনেকটা কমে গেছে, এখন গ্রাম অঞ্চলে এগুলো বেশি দেখা যায় আর কি। তো ওনারা এরকম একটা মাচায় বসে বেশ কয়েকজন বন্ধু মিলে গল্প করছেন। রাত প্রায় 12টা বেজে গেছে, এমন সময় ইলেকট্রিসিটি চলে আসছে। তখন ওনারা যে যার বাসায় চলে যাবেন, কিন্তু রিজভী আর হজরত এই দুইজন বন্ধু ওনারা রয়ে যান। ওদের একটা অন্য প্ল্যান ছিল, যেটা এই দুইজন অন্যদের সাথে শেয়ার করেনি। সেটা হচ্ছে, কাছাকাছি একটা বাগান ছিল যেটা হজরতের বাড়ির কাছে, সেই বাগানে আম পাড়তে যাবে। আম পাড়া বলতে আম চুরি করতে যাবে, এই আর কি। তো যে ভাবনা সেই কাজ। ওনারা তো বাসায় চলে আসছেন, মানে অন্য যারা ছিলেন, এই যে আবির ভাই বা আরো যে কয়েকজন ছিলেন, কিন্তু এই যে দুইজন রিজভী আর হজরত, এনারা কিন্তু আম বাগানে গিয়েছেন। রাত তখন প্রায় 1টার কাছাকাছি বাজে। তো আম বাগানের বর্ণনাটা একটু দেই। মেহেরপুর থেকে ঢাকা যাওয়ার যে রাস্তা, তো এই রাস্তার বাম পাশে একটা সাইড রাস্তা নেমে গেছে, সেটা ওনাদের গ্রামের রাস্তা, অর্থাৎ এই যে গোকুলখালী গ্রামের রাস্তা। এই রাস্তার বা এই গ্রামের মাঝখান দিয়ে অন্য 2টা গ্রামে যাওয়ার কিন্তু রাস্তা রয়েছে। আর ওই রাস্তার ডান পাশেও ঘর বাড়ি রয়েছে। ডান পাশের বাড়ি ঘরের যেই জায়গাগুলো রয়েছে, ওখানকার এক পাশে একটা ছোট খাল রয়েছে, আর ওই দিকটাতেই বড় বড় কয়েকটা আম বাগান রয়েছে, চাষের জমিও রয়েছে। মূলত এই আম বাগানে রিজভী আর হজরত আম পাড়তে গিয়েছিল। তো ওরা দুজন আম বাগানে গিয়েছে। রিজভী হজরতকে বলছে, তুই গাছের নিচে দাঁড়া, আমি গাছে উঠে তোর কাছে আম দেব, তুই আমগুলো কুড়াবি, এরপর আমরা আম নিয়ে চলে যাব। তো রিজভী কোনো সমস্যা ছাড়াই গাছে উঠেছে। রিজভী ওর ফোনের স্ক্রিনের আলো অল্প করে দিয়ে আম পাড়ছে। আলো বেশি দেয়নি, কারণ বাগানের আশেপাশে বেশ কয়েকটা বাড়ি আছে, কেউ যদি দেখে ফেলে, এই জন্য। তো রিজভী ওর মনের মতো পাকা আমগুলো বেছে বেছে পাড়ছে আর হজরতকে দিচ্ছে। নিচে হজরত তো আছেই আমগুলো ধরার জন্য, গুছিয়ে রাখার জন্য। তো হজরত ওই আমগুলো এক জায়গায় রেখে দিচ্ছে গুছিয়ে। এদিকে এই হজরতের কাছেও তো ফোন ছিল, ফোনটা আবার কি করেছে, ওই এক পাশে রেখে দিয়েছে। আম বেশ কিছু দেওয়ার পর যখন দেখা গেল রিজভী আম এখন দিতে পারছে না, বলতে আম দেওয়ার ক্ষেত্রে একটু বিরতি নিচ্ছে, ও হয়তো আম খুঁজছে, তখন চিন্তা করলো, দেখি আমি আমার ফোনটা একটু অন করি। এই চিন্তা করে ফোনটা হাতে নিয়েছে। তো হাতে নিয়ে তখনও কিন্তু ফোনের আলো জ্বালায় নাই। হঠাৎ করে তার চোখ যায় একটা সাইডে, সে একটা ভয়ঙ্কর জিনিস দেখে। সে দেখে 2 থেকে 2.5 ফুট উচ্চতার একটা মানুষের মতো অবয়ব, সাদা আলখেল্লা টাইপের কিছু পরা, চোখগুলো লাল টকটক করছে, মাটি থেকে প্রায় 1 হাত উপরে দৌড়াদৌড়ি করছে। আমরা মাটিতে দৌড়াদৌড়ি করলে যেরকমটা হয়, মনে হচ্ছে ও মাটিতেই দৌড়াদৌড়ি করছে, কিন্তু সে 1 হাত উপরে রয়েছে। সে যে বাতাসে ভেসে রয়েছে এটা মনে হচ্ছে না, সে মনে হচ্ছে সে দিব্যি দৌড়াদৌড়ি করছে, এমন একটা অবস্থা। তো এই জিনিসটা যখন দেখে, এই হজরত তো বুঝতে পারে ঘটনাটা কি। সে তখন কথাও বলতে পারছে না, নড়াচড়াও করতে পারছে না, সে একভাবে দেখছে। ওইদিকে রিজভী গাছের উপর থেকে আম পেড়ে পেড়ে নিচে ফেলছে। আম যে মাটিতে পড়ছে সেই শব্দও শুনতে পারছে উপর থেকে রিজভী, কিন্তু হজরত কিন্তু কথা বলা বা নড়াচড়া কিছুই করতে পারছে না। এতক্ষণে হয় কি, এই যে অবয়বটা প্রথমে দৌড়াদৌড়ি করছিল একটা, এইটা থেকে 2টা, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, 8টা থেকে 16টা, এরকম হয়ে গেছে, অনেকগুলো হয়ে গেছে। আর এগুলো সবই কিন্তু উচ্চতায় একই রকম, 2 থেকে 2.5 ফুট, সাদা টাইপের আলখেল্লা পরা, আর সবগুলোই মাটি থেকে প্রায় 1 হাত উপরে দৌড়াদৌড়ি করছে। আর এগুলোর চোখগুলো লাল টকটকে, মনে হচ্ছে এগুলো জ্বলছে। তবে চোখের মধ্যে যে মণি রয়েছে, কালো মণি, এটাও বোঝা যাচ্ছে। হঠাৎ করে হয় কি, এই অবয়বগুলো তাদের দৌড়াদৌড়ি করা বাদ দিয়ে সবগুলো এই হজরতের দিকে তাকিয়ে থাকে। মনে হচ্ছে এতক্ষণ ওরা খেয়াল করে নাই, এখন খেয়াল করেছে যে ওদেরকে কেউ দেখছে। আর তখন এই অবয়বগুলো আস্তে আস্তে হজরতের দিকে এগিয়ে আসতে থাকে। এদিকে হজরত কোনো কথা বলতে পারছে না, নড়াচড়া করতে পারছে না। এই অবয়বগুলো যখন হজরতের প্রায় কাছাকাছি চলে এসেছে, আল্লাহর কি ইশারা, তখনই রিজভী গাছ থেকে নেমে পড়েছে। রিজভীর আম পাড়া হয়ে গেছে ততক্ষণে, সে গাছ থেকে নেমে পড়েছে। নেমে কিন্তু ওই অবয়বগুলোকে সে দেখেনি।
গাছ থেকে নেমে হযরতের কাছে গিয়ে আস্তে আস্তে বলছে, কিরে আম সব ঠিকঠাক মতো কুড়িয়েছিস? এখনো দেখি এলোমেলো ভাবে কিছু পড়ে আছে আর কি। এগুলো বলতে বলতে হযরতের দিকে এগিয়ে এসে যখন হযরতকে টাচ করেছে, তখন হযরত প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে ওখানে জ্ঞান হারিয়ে ফেলে। রিজভী বুঝতে পারে নিশ্চয়ই হযরত ভয়ঙ্কর কিছু দেখেছে। কিসের কি আম ওখানে রেখে হযরতকে পাজা করে কোলে নিয়ে দৌড় দেয়। রিজভী কিন্তু বয়সে কম হলেও উচ্চতা তখন তার 6 ফুট 1 ইঞ্চি, মানে সে ছোটবেলা থেকেই লম্বা আর কি। তো শক্তিও তো গায়ে মাশাল্লাহ আছে, কিছু একটা তো বুঝতে পেরেছিল রিজভী, যদিও বা সে দেখেনি। সে হযরতকে পাজা করে তুলে নিয়ে তো দৌড় দিয়েছে। আর হযরতের বাড়িও খুব বেশি দূরে ছিল না, ওখান থেকে 3 থেকে 4 মিনিটের রাস্তা হয়তো বা হবে। তো দ্রুত সেখানে চলে আসে। রাত তখন 2টার মতো বাজে। সে রাতে হযরতদের বাড়ির উঠোনে এসে ডাকাডাকি করতে থাকে। হযরতের মা বাবা অন্যান্য আত্মীয় স্বজন যারা ছিল আশেপাশে, যাদের ঘর বাড়ি, তারাও তো চলে আসে। এসে দেখে যে হযরতকে উঠোনে বসিয়ে রেখে ধরে রেখেছে রিজভী। তখন সবাই বলতে থাকে যে কি হয়েছে কি হয়েছে। বোঝা গেল যে হযরত অজ্ঞান হয়ে আছে। চোখে মুখে পানি দেওয়া হয়, দোয়া কালাম করে ফু দেওয়া হয়। অনেকক্ষণ পর হযরতের জ্ঞান ফেরে। এখন রিজভী তো আর বলতে পারে না যে কি হয়েছে, ও তো কিছু দেখে নাই। হযরতের যখন জ্ঞান ফেরে তখন হযরত খুলে বলে যে আসলে সে কি দেখেছে। তো এই ঘটনার পর তো সবাই তাকে খুব বকাঝকা করে আম চুরি করতে যাওয়ার জন্য, আর এরকম একটা বিপদে পড়ে গেছে, কেন ওখানে গেল রাতের বেলা। তো যাই হোক, এরপরে একজন হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়, উনি এসে ঝাড়ফুঁক করে দেন। হযরত মোটামুটি 4 থেকে 5 দিন জ্বরে ভুগেছিল, হালকা জ্বর, এরপর আল্লাহর মতো সুস্থ হয়ে যায়। ঘটনা কিন্তু এখানে শেষ না। এই ঘটনার পরের অংশ, এটা আবির ভাইও কিছুটা প্রত্যক্ষ করেছিলেন। তো এই যে আবির ভাই, তারপরে এই যে রিজভী, হযরত, আরো বেশ কয়েকজন সম্পর্কে মামা হয় একজন ইমরান মামা। তো ওনারা এরকম এক সন্ধ্যার পর, ইলেকট্রিসিটি নাই, ওই মাচায় বসে আছেন। হঠাৎ করে ওনাদের ভেতর থেকে একজন বলে ওঠে, এই আজকে আমরা পিকনিক করি। তখন অন্যরা বলতেছে, না, এই হঠাৎ করে এরকম সিদ্ধান্ত নিয়ে পিকনিক হয় না, আগে থেকে অনেক অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে। তো এক কাজ করি, পিকনিক না, আমরা পেঁয়াজু আর বেগুনি ভাজি, বাসা থেকে কড়াই নিয়ে আসবো, আর আশেপাশে শুকনো খড়ি তো আছেই, এগুলোতে পেঁয়াজ আর বেগুনি ভাজবো। আর কারো কারো বাসায় তো লবণ, হলুদ, বেসন, যেগুলা এই ধরনের ভাজাভাজির জন্য লাগে আর কি, সেগুলো ছিল। তো ওনারা নিয়ে আসবেন, কিন্তু একটা কথা, সেটা হচ্ছে যে পেঁয়াজ তো বাড়িতে আছে, বেগুন তো নাও থাকতে পারে। এখন বেগুন যে চাইবে বাসায়, তো জিজ্ঞেস করবে কি করবি, এত রাতের বেলা কেউ কি বেগুন ভাজে নাকি? তখন কি জবাব দেবে? এটা সমাধানও তারা বের করে ফেলেন যে বাসায় তো আর বেগুন যাওয়ার দরকার নাই, বেগুনের ক্ষেতই তো রয়েছে কাছে, সেখান থেকে চুরি করে নিয়ে আসি, চাওয়ার দরকার নেই। তো এটাই সিদ্ধান্ত হয়। রাত তখন খুব যে বেশি বাজে তা না, 8:30টার মতো বাজে। মানে প্রথম ঘটনা কিন্তু কয়েকদিন পরের ঘটনা। কয়েকদিন পরে বলতে যখন হযরত সুস্থ হয়ে যায়, এরপরের ঘটনা আর কি। তো এই যে মাঠে গিয়ে যে বেগুন চুরি করা হবে, এটাতে অবশ্য হযরত রাজি হচ্ছিল না, কারণ ও ওদিকে যেতে চাচ্ছিল না আর কি। তো এই যে আবির ভাই যাবে, ইমরান মামা যাবে, হযরত যাবে, ওদিকে রিজভী বা অন্যান্যরা আনুষঙ্গিক অন্য জিনিস নিয়ে আসবে। এখন হযরত একা বসে থাকবে, এটা অবশ্য এই ইমরান মামা বা আবির ভাই ওনারা চাচ্ছিলেন না। হযরত যেতে না চাইলেও একরকম জোর করেই তাদের সাথে নিয়ে যাওয়া হলো আর কি। তো ওনারা ঠিকঠাক মতো বেগুন ক্ষেত থেকে বেগুন তুললেন। এরপর ওনারা জমির আইল দিয়ে এক এক করে হেঁটে আসছেন। এক এক করে বলতে একজনের পিছনে আরেকজন, এইভাবে। কারণ আইল দিয়ে কিন্তু পাশাপাশি দুইজন হাঁটা যায় না, আইল খুব চাপা একটা রাস্তা আর কি, রাস্তাও বলা যাবে না, এটা আসলে দুইটা জমির সীমানা। তো প্রথমে আছেন এই আবির ভাই, পরে ইমরান মামা, এরপরে এই হযরত। তো ওনারা তো হেঁটে হেঁটে আসছেন। তো কিছুটা পথ আসার পর এই আবির ভাই ইমরান মামাকে বলছেন যে মামা, ওই হযরতের তো এর আগে একটা সমস্যা হয়েছিল, ওর হাত ধরে ধরে নিয়ে আসেন। এটা বলা মাত্র ইমরান মামা হযরতের হাত ধরার জন্য যখন পেছন দিকে তাকিয়েছেন, দেখেন হযরত নাই। ইমরান মামা ভেবেছেন হযরতের হয়তো বা জল প্রয়োগ করার দরকার পড়েছে, এই জন্য একটু পিছনে পড়ে গেছে। ওনারা আবার পেছন দিকে খুঁজতে থাকেন। খুঁজতে খুঁজতে খানিকটা পথ এগিয়েছেন, কিন্তু হযরতকে আর দেখতে পান না। এরপর তো হযরতকে ডাকাডাকি করছেন, এই হযরত, এই হযরত, তুই কোথায়? কিন্তু ওরা কোনো উত্তর পাচ্ছে না, আবার বেশি জোরেও ডাকতে পারছে না, কারণ হচ্ছে ওনারা তো গিয়েছেন বেগুন চুরি করতে। রাতের বেলা চিল্লাচিল্লি করবেন, আশেপাশের লোকজন তো বুঝে যাবে, তখন জিজ্ঞেস করবে যে ওইদিকে কেড়ে, তখন তার এক ঝামেলা হবে। এজন্য খুব বেশি জোরে বলতে পারছিলেন না। ওনারা ডাক না শুনে আরো পেছন দিকে যান, যে
হজরত তো ওইদিকে ছিল। কিছুটা পথ আসার পর ওনারা দেখেন হজরত আইলের পাশে বেহুশ হয়ে পড়ে আছে। তো অনেক ডাকাডাকি করার পর তার জ্ঞান ফেরে। এরপর তাড়াতাড়ি করে তাকে নিয়ে ওনারা গ্রামের ভিতরে চলে আসেন। আসার পর জিজ্ঞেস করছে যে কিরে তোর কি হয়েছিল। তখন হজরত একটা ভয়ঙ্কর তথ্য দেয়। হজরত বলে যে হজরত পিছনে পিছনেই হেঁটে আসছিল তাদের, অর্থাৎ এই যে আবির ভাই আর ইমরান মামার। হঠাৎ করে হজরতের কাছে মনে হয় যে পেছন থেকে হজরতের কেউ নাম ধরে ডেকেছে। শুরুতে হজরত ভেবেছিল তার মনের ভুল, কিন্তু কয়েক সেকেন্ড পর আবারও যখন নাম ধরে ডাকে, এই হজরত আম খাবি না, এ কথা শুনেই যখনই হজরত পেছন দিকে তাকিয়েছেন তখন তাকিয়ে দেখেন একটা ছোট্ট অবয়ব, সেই রাত্রে আম বাগানে যেই অবয়বটা দেখেছিল সেই অবয়বটা। তবে এবার এটা একটাই, অনেকগুলো না, সাদা আলখাল্লা টাইপের কিছু একটা পরা। তবে ওই রাত্রে ওই অবয়বগুলো থেকে কোনো বিশ্রী দুর্গন্ধ আসেনি, তবে এবার আসছে মারাত্মক টাইপের বিশ্রী দুর্গন্ধ আসছে, যেটাতে তার দম আটকে আসার উপক্রম হয়েছে। চোখগুলো তো লাল টকটকে। আর এই হজরতকে উদ্দেশ্য করে বলছে, কিরে হজরত, সেদিন তো তোকে কিছু করতে পারি নাই, কোত্থেকে গাছ থেকে ধপাস করে নামলো তোর বন্ধু, আমরা তো টেরও পাই নাই গাছে তোর বন্ধু আছে, তখন তো তোকে কিছু করি নাই। এখন তো তোর বন্ধুরা আগে চলে গেছে রে, তাকায় দেখ তোর বন্ধুরা আশেপাশে নাই, এখন তো তোকে পাইছি রে। তো এটা বলার পরই ওই অবয়বটা বিশ্রী ভাবে হেসে দেয়, আর তখনই হজরত ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো জ্ঞান ফিরলে দেখে যে এই ইমরান মামা আর আবির ভাই হজরতকে ডাকাডাকি করছে। এই ঘটনার পরপরই হজরতকে বাসায় নিয়ে আসা হয়। ওই রাত্রে আর এই বেগুনি পেঁয়াজ ভাজার পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। তো নিয়ে আসার পর এই ইমরান মামা আর আবির ভাই হজরতের বাবাকে বলেন যে আঙ্কেল, আমাদের তো ভুল হয়ে গেছে, এরকম একটা কাজ করতে গেছিলাম, হজরত তো এরকম একটা সমস্যায় পড়ছিল। তখন তো এই হজরতের বাবা খুব বকাঝকা করতেছে হজরতকে, অন্য দুইজনকে না করলেও হজরতকে খুব বকাবকি করতেছে যে তোর সাহস হলো কেমনে, তুই আবার গেলি, মাত্র কয়েকদিন আগে এরকম একটা ঝামেলায় পড়লি। তো যাই হোক, কি আর করা, ওই রাত ওভাবে চলে যায়, কোনো সমস্যা হয় না। পরদিন সেই হুজুর, যেই হুজুরকে দিয়ে ঝাড়ফুঁক করানো হয়েছিল, তাকে নিয়ে আসা হয়। তো উনি ঝাড়ফুঁক করে দেন, তবে হুজুর মানা করে দিয়েছিলেন যে রাতের বেলা হজরত একা একা যেন বাইরে না বের হয়, তাহলে ওই জিনটা যে পিছু নিয়েছে, সে দুইবার তো সুযোগ আসলে পেয়েছিল, কিন্তু বন্ধু বান্ধবদের কারণে আল্লাহর রহমতে সে বেঁচে গেছে, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করছি অবশ্যই ভালো আছেন এবং আপনার অডিয়েন্সরাও অবশ্যই ভালো আছে বলে আমি আশা রাখতেছি। চলুন ভাইয়া, আজাইরা ইন্ট্রো গল্প সবগুলো বাদ দিয়ে ডিরেক্ট আমরা প্রবেশ করব আজকের ঘটনায়। গ্রামের কবরস্থানের পাশেই বাস করত নাসিম মিয়া। রাতে কবরস্থানের লোকজনের যায় না, কারণ লোকজন বলে গভীর রাতে নাকি সেখানে একজন অচেনা মানুষ ঘুরে বেড়াতে দেখা যায়, যার মুখ থেকে সম্পূর্ণ অন্ধকারে ঢাকা। একদিন রাতে খবর এলো গ্রামের এক বৃদ্ধ লোক মারা গেছেন, আর পরের দিন সকালেই দাফন করতে হবে। গ্রামের ইমাম সাহেব নাসিমকে বললেন, মাটি একটু নরম করে রেখে যাস, সকালে দাফন করব। নাসিম সাহস করে রাত 1টার দিকে কোদাল নিয়ে কবরস্থানে গেল। চারপাশে ভীষণ কুয়াশা থরথরে জমে আছে, হাওয়া নেই, শব্দ নেই, মনে হচ্ছে যে পুরো পৃথিবী যেন ঘুমিয়ে আছে। নাসিম সব কিছু থেকে মনোযোগ বের করে দিয়ে মাটি খোঁড়ার কাজ শুরু করলো। কোথাও কোনো শব্দ নেই, শুধু তার কোদালের শব্দ, যেটা ঠক ঠক করে মাটি খুঁড়তেছিল। হঠাৎ কাজ থামাবানা একটা ভারী কালো গলার স্বর বেজে উঠল। নাসিম চমকে উঠে পিছনে ফিরল। পিছনে দাঁড়িয়ে আছে একজন মানুষ, লম্বা, অস্বাভাবিক লম্বা, একদম 60 ফুটের মতো। লোকটার মুখ অসম্পূর্ণ অন্ধকার, চোখ মুখ কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু শরীরটা দেখা যাচ্ছে কুয়াশার ভেতরে মোটা ছায়ার মতো। নাসিম কাঁপা গলায় বলল, কে কে আপনি? লোকটা ধীরে ধীরে কবরের দিকে তাকালো এবং বলল, ওই কবরটা আমার। নাসিম হতভাগ, সে বলল, না,
এটা গ্রামের একজন মৃত বৃদ্ধের জন্য। লোকটা আবার মাথা নিচু করে এসে বলল, এটা বিকৃত দমবন্ধ হাসি দিয়ে বলল, কবর খুঁড়ছে দেখনি আমি ভেতরে আছি। নাসিম উপরে উঠে দেখে তার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। কবরের ভেতর থেকে আস্তে আস্তে ঠক ঠক শব্দ আসছে, মনে হচ্ছে কেউ ভেতর থেকে মাটি খুঁড়ছে। নাসিম ভয় পেয়ে পিছিয়ে গেল, কিন্তু সেই কালো মুখের লোকটা এক লাফে কবরের কিনারায় উঠে দাঁড়ালো। তার দু চোখ হঠাৎ জ্বলে উঠল লাল আগুনের মতো। ও বলল, আজ আর কাউকে দাফন করা লাগবে না, কারণ আজ কবরের ভেতরের মানুষটাই উঠবে। ঠিক সেই মুহূর্তে মাটির নিচ থেকে একটা হাত বেরিয়ে এলো, কালো শুকনো হাড় বের হওয়া হাত, যেন বহু বছর আগে পচে গেছে। হাতটা মাটি ভেদ করে উঠে এলো, তারপর আরেকটা হাত উঠে এলো। নাসিম এসব কাণ্ড দেখে একদম দৌড়তে চাইল ভয়ে, কিন্তু সেই লম্বা লোক তার সামনে এসে দাঁড়ালো। তার মাথায় ধীরে ধীরে হাত রেখে বলল, থামো, আরেকটু দেখে যাও। মাটির ভেতর থেকে এবার পুরো একটা মুখ বের হয়ে এলো। মুখটা এতটাই পচা যে চামড়া ঝুলে পড়েছে, চোখ নেই, খালি গর্ত আছে জায়গায়। হঠাৎ সে মৃত দেহটা পুরো উঠে দাঁড়ালো, কবরের মাটির ওপরে মুখ খুলে বলল, আমার কবর কে খুলছে? তারপর সেই অচেনা লম্বা মানুষটা মৃত দেহতার হাত ধরে বলল, চলো, আজ রাতেই আমরা অন্য কাউকে নিয়ে যাব। দুজন ধীরে ধীরে নাসিমের দিকে এগিয়ে এলো। নাসিম চিৎকার করে দৌড়ে পালালো। পরদিন সকালে ইমাম সাহেব নাসিমকে অচেতন অবস্থায় কবরস্থানের বাইরে পেলেন। তার কোদাল ভাঙ্গা, মাটি উল্টা পাল্টা, কিন্তু কবরটা পরিপূর্ণভাবে বন্ধ ছিল। শুধু একটাই অদ্ভুত জিনিস পাওয়া গেল, কবরের মাঝখানে গভীরভাবে লেখা, আগামী কবর তোমার। তো এইরকম হওয়ার পরে যখন গ্রামের মধ্যে এসব বিষয় নিয়ে তোলপাড় হয়ে গেল এবং নাসিম কবরস্থান যা দেখেছিল সেটা গ্রামের কেউ প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু তার আচরণ পুরো বদলে গেল। রাতে ঘুম দিতে পারতো না, সবসময় দরজার দিকে অন্যমনস্ক হয়ে তাকিয়ে থাকতো, কারণ সে জানতো কবরে সেই দুইজন আবার ফিরে আসবে। তখন রাত 1-3টা বাজে, দরজায় টোকা আসলো। তৃতীয় রাত, গ্রামের লাইট তখন ঝাপসা, বৃষ্টি পড়ছে টুপটুপ করে। নাসিম ঠিক 3টার সময় শুনলো ঠকঠক আওয়াজ, যেন তার দরজায় কেউ টোকা দিল। এই টোকাটা ঠিক কবরের ভেতর থেকে আসা সে আগের শব্দের মতোই ছিল। সে কাপা গলায় জিজ্ঞাসা করলো, কে? কিন্তু কোনো উত্তর নেই। কিছুক্ষণ পরে আবারও ঠকঠক আওয়াজ হলো। এবার টোকাটা আর জোরে দেওয়া হলো। নাসিম ভয় পেয়ে চিৎকার করতে যাচ্ছিল, ঠিক তখনই দরজার ওপাশ থেকে খুব ধীরে একটা কণ্ঠ শোনা গেল, কবর খুলছো তুমি? এই সেই পচা মৃতদেহের কণ্ঠ। নাসিম পিছনে হাঁটতে লাগলো, তার বুকের ধুকপুকানি বাহির থেকেও শোনা যাবে মনে হচ্ছিল। হঠাৎ দরজার নিচ থেকেই কট করে খুলে গেল। ফাঁকটুকু দিয়ে কেউ দাঁড়িয়ে নেই, শুধু অন্ধকার, কিন্তু অন্ধকারের ভিতরে থেকে দুটো লাল আগুনের মতো চোখ জ্বলে উঠল। এটা সেই 7 ফিট লম্বা মানুষ যে নাসিমকে কবরস্থানে থামিয়েছিল। সে খুব ধীরে ধীরে ভেতরে ঢুকলো, তার সাথে বাতাসা জমে বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। সে বলল, আমরা এসে গেছি, আজ রাতে তোমাকে নিয়ে যাব। যখন ঘরের ভেতরে মৃতদেহ ঢুকলো, হঠাৎ বিছানার নিচ থেকে একটা আওয়াজ হলো, ঘস ঘস করে, যেন মাটিতে কিছু একটা টেনে ওঠার শব্দ। নাসিম তাকিয়ে দেখল বিছানার নিচ থেকে সেই মৃত বৃদ্ধের পচা মুখ বের হয়ে আসছে। তার চোখ নেই, চামড়া ঝুলে আছে, কিন্তু মুখে এক অদ্ভুত হাসি। সে বলল, আমার কবর তুমি খুলেছ, এবার তুমি ভরবে। দুটি কালো হাত নাসিমের গোড়ালি ধরে টান দিল। নাসিম জোরে চিৎকার করে উঠল, কিন্তু তার কণ্ঠ দিয়ে কোনো শব্দ বের হলো না। শব্দ যেন একদম হারিয়ে গেছে।
ঘরের আলো পুরোপুরিভাবে নিভে গেল, শুধু সেই লাল দুটো চোখ জ্বলছে। লম্বা মানুষটা বলল, আজ রাতেই শেষ, চলো। তার কণ্ঠে এমন শক্তি ছিল যে নাসিমের শরীর নিজে থেকেই দরজার দিকে হাঁটতে লাগলো, যেন কেউ তাকে টেনে নিচ্ছে। বের হওয়ার মুহূর্তে বাইরে প্রবল বাতাস বয়ে গেল, আকাশে মেঘ গর্জে উঠল। কিন্তু ঠিক তখন আজান শোনা গেল, ফজরের আজান। লাল চোখে মানুষটা থমকে গেল, পা পিছনে যেতে লাগলো। মৃত্যুর দেহটা ছায়ার মতো মিলিয়ে গেল। লম্বা মানুষটাও শেষবারের মতো বলল, আজকে বাঁচলে কিন্তু পরের রাতেও আজান হবে না। এবং এক মুহূর্তের মধ্যে পরিপূর্ণ ঘর ফাঁকা হয়ে গেল। পরদিন সকালে নাসিমের ঘরের দরজার পাশে মাটিতে 3টা দাগ দেখা গেল, যেন কেউ ধারালো নখ দিয়ে টেনে নিয়েছে। আবার দরজা লেখা, পরের কবর খোলা আছে। নাসিম জানে এটা শেষ হয়নি, সে লম্বা মানুষ আর মৃত বৃদ্ধ আবারও ফিরে আসবে। আজকের মতো এতটুকুই ছিল। যারা অনেক ধৈর্য নিয়ে এতটুকু পর্যন্ত গল্পটা শুনেছেন, আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন। এবং অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছু করবেন। আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো দেখলে আমাদেরকে হাজারবার গল্প বলার অনুপ্রেরণা যোগায়। আমি চাই আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্টে আপনাদের মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ অডিয়েন্সদেরকে। দেখা হচ্ছে আগামী কোনো একটা এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়া, আজকে যে ঘটনাটা বলার জন্য আসছি সেটা আসলে আমার শ্বশুরবাড়ির এলাকায় ঘটে যাওয়া একটা ঘটনা। আচ্ছা। এলাকা বলতে আমার শ্বশুরদের কাছের বাড়ি, প্রতিবেশী। তো ওখানে একটা ছেলে আর কি ক্লাস 8-এ পড়তো। তো কোনো একটা কারণে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। আচ্ছা। তো সে মারা যাওয়ার পর তাদের বাড়ি থেকে, আমার শ্বশুর বাড়ি থেকে তাদের এলাকার মসজিদে যাওয়ার যে রাস্তা, ওই রাস্তার পাশে ওখানে তাকে দাফন করা হয়, কবরস্থ করা হয়। তো এই ঘটনার বেশ কিছুদিন পর ওই যে বাড়ির একটা ছেলে মারা যায়, সে বাড়ির পাশেরই একটা ছেলে, সে ফজরের সময় নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিল। আচ্ছা। তো যখন সে ওই কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল, তো হঠাৎ করে সে একটা কান্নার শব্দ শুনতে পায়। মানে শুনতে পায় যে কেউ যেন, কোন একটা ছেলে, কম বয়সী ছেলে, সে খুব কান্না করছে অনেক জোরে জোরে। তো আসলে ওই সময়টা এমন যে ওই কান্নার শব্দ শুনে সে কিছুটা ঘাবড়ে যায়, ভয় পেয়ে যায়। তো ভাবে যে কে কাঁদছে। তো খুব বেশি আলো তো তখন নেই, অন্ধকার। তো আধা অন্ধকারে সে দেখতে পায় যে কবর থেকে বেশ কিছুটা দূরে একটা ছেলে মুখ নিচু করে ওখানে কান্নাকাটি করতেছে। তো মানে ওই ছেলেটা তখন আর ওই সাহস করে ডাকও দেয় না, বা মসজিদের দিকে যে যাবে সে সাহস তার হয় না। তো ও তখন ভাবে যে বাড়ির দিকে দৌড় দিবে। তো হচ্ছে এই দৃশ্য দেখার পরে আসলে একরকম স্থির হয়ে দাঁড়িয়েছিল সেখানে, ভয় জি, যে কি হতে চলেছে। তারপর তো এটা দেখার পর সে বাড়ির দিকে যখন দৌড় দিতে পেছন ফিরছে, ঠিক তখন ওই মানে কান্নার শব্দটা থেমে গিয়ে একটা মানে ফিসফিসে গলায় ওর নাম ধরে ডাক দিছে, ছেলেটার নাম ধরে ডাক দিছে, ফয়সাল নামটা ছেলেটার। তো ফয়সাল বলে ফিসফিস কণ্ঠে ডাক দিচ্ছে। তো এই যে ফয়সাল ছেলেটা, তার বয়সে খুব বেশি না, হয়তো বা 15-16 মতো হবে। তো ওই যে ছেলেটা মারা গিয়েছে, ও একটু অন্যরকম ছিল, মানে আর সবার সাথে তেমন একটা মিশতো না। তো ফয়সাল দুজনে আর কি পরিচিত। তো ওই কণ্ঠস্বরটা ও বেশ ভালোভাবে বুঝতে পারে যে ওই যে ছেলেটা মারা গেছে সে, মানে ও তখন পেছন ফিরে তাকায় কণ্ঠ শুনে। তো তাকিয়ে দেখে যে অন্ধকার, তো খুব বেশি স্পষ্ট বুঝতে না পারলেও সে এটা বুঝতে পারে যে এটা সেই ছেলেটাই, যে ছেলেটা কিছুদিন আগে মারা গেছে। তো ও ভাবে যে এই ছেলের তো এখানে থাকার কথা না। তো এটা দেখার সাথে সাথে ও তখন মাগো বলে চিৎকার দিয়ে দৌড় দিয়ে বাড়ি চলে গেছে। তো বাড়ি যাওয়ার পরে বাড়িতে যখন ঢুকছে, বারান্দায় গিয়ে সে অজ্ঞান হয়ে পড়ে গেছে ওখানে। তো যখন তার জ্ঞান ফিরে, তো তখন সবাই জিজ্ঞেস করে যে কি হয়েছে। তো তখন ওই ছেলেটা বলে যে আমি এই দেখছি
আর যখন ঠিক আমি বাড়িতে চলে আসছি, উঠোনের ভেতরে আসছি, তখন কে যেন পেছন থেকে আমার মানে উপরে বিশাল বড় ওজনের কিছু একটা চাপিয়ে দিয়েছে। এই জন্য আমি পড়ে গেছি, পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলছি। তো এই কথা শোনার পর ওনারা আর কি ওই যে ভয় পাইছে, একটু সাধারণ কবি। তো এই কবিরাজ তদবির করে সাধারণ ঝাড়ফুঁক দিয়েছে, পানি পড়া দিয়েছে, তো তাতে তেমন কিছু হয়নি। তেমন কিছু হয়নি বলতে ছেলেটা এর যেদিন এই ঘটনাটা ঘটে তার ঠিক পর দিন মানে রাতের বেলা হঠাৎ ওর মায়ের ঘুম ভেঙে যায়। তো মা উঠে দেখে যে তার ছেলে ঘরে নেই। মানে তাদের রুমটা একেবারে লাগোয়া, মানে আপনার দেয়ালের মধ্যে দিয়ে একটা দরজা লাগানো। তো দরজাটা খোলা ছিল, তো দেখে যে ছেলে ঘরে নেই। তো উনি তখন বাইরে আসছে, বাইরে এসে ওনাদের কলাপসিক্যাল গেট আছে, কলাপসিক্যাল গেট দিয়ে উনি মানে বাইরে তাকিয়ে দেখে যে ওই ওনার ছেলে ফয়সাল, সে তার বয়সী দেখতে কেউ একজন অন্ধকারের মধ্যে দেখছে যে উঠানের মধ্যে দুজন মুখোমুখি দাঁড়িয়ে আছে। ফয়সাল এবং তার সামনে অন্য কেউ একজন তারই মতো বয়সী হবে, সে ওখানে দাঁড়িয়ে আছে। তো এটা দেখার পর ওনার আম্মু ফয়সালের মা সে অনেক চমকে যায় যে এত রাতে কে এখানে সে দাঁড়িয়ে আছে। তো উনি তখন ফয়সাল বলে ডাক দেয় যে ফয়সাল। তো এই ডাক শোনার সাথে সাথে ছেলেটা যখনই মানে ফয়সাল ঘাড় ঘুরে তাকায়, ঘাড় ঘুরে তাকানোর পর মানে ওর মা দেখতে পায় যে আসলে এটা ফয়সাল হলেও ফয়সালের মতো না, মানে ফয়সালের মতো কিন্তু ফয়সাল না, যেন অন্য কেউ। তার চোখ মুখ যেন বিকৃত মতো, এমন অবস্থা। তো এটা দেখার পর ফয়সালের আম্মু অনেক ভয় পায় এবং চিৎকার দেয়। তো ফয়সালের আব্বু উঠে আসে। তখন আব্বু উঠে আসার পরে বাইরে আসে, গেট খুলে যখন বাইরে যায় তখন ফয়সাল ওখানে নেই। তখন ফয়সাল উঠানের এক কোণে ওখানে পড়ে আছে, অজ্ঞান হয়ে পড়ে আছে। তো এই ঘটনা ঘটার পর ওনারা আরো যেই কবিরাজকে গতদিন দেখিয়েছে সেই কবিরাজের কাছেই যায়। তো কবিরাজ আসলে এই জিনিসটার তেমন কোনো সমাধান করতে পারে না। প্রায় দেখা যেত যে ফয়সাল রাতের বেলা ঘরে নেই, সে কোথাও হারিয়ে গিয়েছে, কোথাও পায় না। হয়তো দেখা যায় যে কোনো পুকুর পাড়ে পড়ে আছে, হয়তো বা দেখা যাচ্ছে কোনো গাছের উপরে বসে আছে, এমন। তো লোকে বলা বলি করতে থাকে যে ওর উপরে জিনের আসর করছে। তো এই ওনারা যখন বুঝতে পারে যে ওর উপরে জিনের আছর হয়েছে, তো তখন ওরা আর কি ভালো একটা কবিরাজের সন্ধান করে। তো যখন ওনাদের এলাকা থেকে বেশ অনেক দূরে একটা কবিরাজ, তো ওনাকে ডেকে নিয়ে এসে ওই যে জিনটা ফয়সালের উপর আসর করছে ওই জিনটারে হাজির করে, মানে কবিরাজরা যেভাবে আর কি হুজুরা যেভাবে হাজির করে জিন সেভাবে হাজির করে। তো 5-7 জন মিলেও ছোট্ট একটা 15-16 বছরের বয়সের একটা ছেলে তাকে আটকে রাখতে পারে না। মানে ফয়সালকে শোয়ায় রেখে কবিরাজ জিনটা হাজির করে। তো এত শক্তি তার গায়ে, এত ছটফট করতে থাকে এবং সে বলতে থাকে যে সেই ফয়সাল কোনোভাবে নাকি ওই যে জিনটা তার সাথে নাকি কানেক্টেড হয়ে গেছে এবং সে এই পরিবারের যে কোনো একজন মানুষকে না নিয়ে যাবে না। ও মাই গড, মানে খুব শক্তিশালী একটা জিন আসলে তার উপরে আসর করেছিল এবং সেই জিনটা যেভাবে বলছিল যে এই পরিবারের সাথে অর্থাৎ ফয়সালের সাথে বিশেষ করে সে তার একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, একটা নিবিড় সম্পর্ক, একটা কানেকশন তৈরি হয়ে গেছে। তারপর তো এই কথা শোনার পর ওই ওনারা তো জিনটা এরপরে আর কি শান্ত হয় ফয়সাল। তো কবিরাজ ওই ফয়সালের আব্বু আম্মুকে পরামর্শ দেয় যে ওনারা ওই যে আপনার কিছু মানুষ আছে যারা হিন্দু ধর্মের কালী বা এই জাতীয় জিনিসে বিশ্বাস করে। তো বলে যে বিভিন্ন এক একটা জায়গা আছে যেখানে কালীর পূজা হয়, পুরনো বট গাছ বা পুরনো আপনার শেওড়া গাছ এগুলোর গোড়ায়। তো এরকম একটা জায়গা সন্ধান তারা দেয় যে এখানে গিয়ে আপনারা একটা পদ্ধতি বলে দেয় যে উলঙ্গ হয়ে তার যে কোনো একজন প্যারেন্টকে উলঙ্গ হয়ে ওখানে গিয়ে আপনার কিছু খাবার দাবার, কিছু বলতে অনেক পরিমাণের কথা বলে, খাবার দাবার মিষ্টি বিশেষ করে এগুলো ওখানে দিয়ে আসতে বলে এবং দিয়ে আসতে বলতে ওখানে বসে ওই খাবারগুলো দিয়ে অদৃশ্য কারোর প্রতি ইঙ্গিত করে বলতে বলে, অনুরোধ করতে বলে যেন তাদের ছেলেকে ছেড়ে দেয়। আচ্ছা। তো ওই কবিরাজের কথা মতো ওনারা তখন যায় সেই জায়গায় রাতের বেলা।
রাতের বেলা ওনারা বলতে ওর আব্বু যায়, হুম, আর আব্বু গিয়ে ওখানে গিয়ে সেই জিনিসপত্র ওখানে আগে থেকে রেখে আসে এবং রাতের বেলা উলঙ্গ হয়ে গিয়ে ওখানে প্রার্থনা করতে থাকে যে তার ছেলেকে যেন ছেড়ে দেওয়া হয়। হুম, হুম, তো এটা আসলে আমাদের ধর্ম মতে এক প্রকার শয়তানের পূজা বলা হয়। হুম, তো যে কোনো একভাবে হোক ওই ফয়সালের আব্বু ওখান থেকে মানে যখন ফিরে আসে, তো ফিরে আসার পর তাকে অনেকটা বিধ্বস্ত দেখা যায়, যেন তার উপর দিয়ে মানে খুব ভয়ানক কিছু একটা চলে গেছে। হুম, তো সবাই যখন জানতে চায় যে কি হয়েছে, তো তখন উনি জানায় যে আসলে কোনোভাবেই কিছু হচ্ছে না, এর হয়তো ভালো কোনো ফল হবে না। আচ্ছা, মানে তিনি ওই জায়গাটাতে গেলেন, সব রিচুয়াল গুলো পালন করলেন, তারপরেও ভালো তার কোনো মনে হচ্ছিল সুফল যে হয়নি। ভালো কিছু হবে না না। আসলে। তো এই কথা শোনার পর সবাই খুব ঘাবড়ে যায় এবং ঠিক এর 2 দিন পর ফয়সাল খুব অসুস্থ হয়ে যায়, রক্ত বমি হতে থাকে নিয়মিত, এবং এই নিয়মিত রক্ত বমি হতে হতে একসময় ফয়সাল মারাই যায়। আহ। তো এই ফয়সাল মারা যাওয়ার পর ফয়সালের একটা ছোট বোন ছিল, হুম, হুম, তাকে কোনো মতে এই জিনটা বশ করে আবারও, এবং এই জিন বশ করার পর তারা অনেক অনেক ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। আমি এই ঘটনাটা পুরোপুরি কালেক্ট করতে পারিনি সময়ের অভাবে, তো সময় পেলে অবশ্যই এই ঘটনাটা আমি ভালোভাবে কালেক্ট করব, কারণ ঘটনাটা আমার কাছে এতটা ইন্টারেস্টিং লাগছে এবং এতটা সত্যি ঘটনাটা যে খাগড়াছড়ি এলাকা, খাগড়াছড়ি সদরের মোটামুটি অনেক মানুষই জানে যে ওই এলাকায় এমন একটা জিন আছে যার প্রভাব এত বেশি, যার বলতে একজন না, বলতে গেলে একটা সম্প্রদায় ওখানে আছে যাদের প্রভাব এত বেশি যে দিনে দুপুরে, রাত তো দূরে থাকুক, দিনে দুপুরে ওখানে জিনের আনাগোনা এবং মানুষের উপর তারা ভর করে। এবং রাতের বেলা অনেক সময় মানে বিভিন্ন মানুষ এমন বলে যে 7-8 হাত লম্বা সাদা কাপড় পরা, একেবারে পুরাটাই সাদা, পুরা শরীর পশমে ভরা এমন মানুষ তারা দেখে ঘুরে বেড়ায়। ঘুরে অর্থাৎ মানে তাদের বাড়ির সামনে দিয়ে। জিনদের একটা ব্যাপক উপস্থিতি রয়েছে সেই জায়গাটাতে। ছোটবেলা থেকেই আমি আমার নানুর কাছে বড়। আমার বাবা মা যখন মারা যান তখন আমি খুব ছোট, বলতে পারেন আমি তাদের চেহারা কখনো ঠিকভাবে বুঝতে পারিনি। আমার জ্ঞান হওয়ার আগে আমি তাদেরকে হারিয়েছি। আমার নানু ভাই আমাদেরকে যেখানে রাখতেন সেটা আসলে একটা বড় মফস্বল জায়গা। বড় মফস্বল জায়গায় এই কারণে বলছি, তখন যখন আমরা ছিলাম তখন সেটা খুব একটা বেশি লোকালয় ছিল না, কিন্তু এখন বর্তমানে সেটা বেশ লোকালয়ে পরিণত হয়েছে। ঘটনাটা আসলে শুরু হয় এলাকার মক্তব থেকে। আমার নানু ভাই আমাকে ঠিক যখন আমার বয়স 8 থেকে 9 বছর, তখন আমাকে এলাকার একটা মক্তবে নিয়ে যান। মূলত আমি বেশ দুষ্ট স্বভাবের ছিলাম দেখে আসলে আমাকে মক্তবে ভর্তি করে দেয়। এর আগে আমাকে বাসায় হুজুর দিয়ে পড়ানো হতো। মূলত আমার নানু ভাইয়ের ইচ্ছে ছিল যে আমি ছোটবেলা থেকে পড়াশোনা করে একটা বড় মানুষ হব, কিন্তু পাশাপাশি আমার হাফেজি জ্ঞান থাকবে। পুরোপুরি হাফেজ না হলেও আমি অন্তত পক্ষে অনেক ইসলামিক জ্ঞান রাখবো। সেই থেকে আসলে মক্তবে হুজুরের কাছে আমাকে খুব সকালবেলা পাঠিয়ে দেওয়া হতো। অনেক ভাই একটু বলে রাখতে চাই, যারা এলাকায় থাকেন বা মফস্বল এলাকায় থাকে তারা জানেন যে একটা এলাকায় ঠিক একটা মক্তব থাকে যেখানে প্রতিদিন সকালবেলা পুরো এলাকার বাচ্চারা সেখানকার বড় হুজুরের কাছে বা খতিবের কাছে পড়তে যান। আমাদের মক্তবটাও তেমনি খুবই প্রসিদ্ধ একটা মক্তব ছিল এবং বেশ দূর দূরান্ত থেকেই বাচ্চা কাচ্চারা সেখানে পড়তে যেত। যেটা বলছিলাম, আমাকে বাসায় এসে পড়ানোর কারণে ছোটবেলায় আমাকে মক্তবে যেতে হয়নি, কিন্তু পরবর্তীতে আমি যখন বেশ দুষ্টুমি করি তখন আমার নানু ভাই নিয়ে গিয়ে আমাকে মক্তবে ভর্তি করে দেয়। আসলে ঘটনার সূত্রপাত সেখান থেকেই। প্রথম 1-2 সপ্তাহ আমার কোনো সমস্যা হয়নি, মূলত আমি যেতে চাইতাম না। অনেক বেশি আমাকে শাসন করে তারপরে মক্তবে নেওয়া হতো। এরপর একটা অদ্ভুত জিনিস সবাই লক্ষ্য করলো, সেটা হচ্ছে 2 সপ্তাহ যাওয়ার পরে আমাকে আর কেউ জোর করা প্রয়োজন পড়ে না। আমি নিজেই একই সময় ঘুম থেকে উঠে তৈরি হয়ে ঠিক মক্তবের সময় মক্তবে চলে যেতাম। এই বিষয়টাতে আমার নানু ভাই খুব খুশি হলেও আমার মামা বেশ অবাক হয়ে যান, কারণ আমি ছোটবেলা থেকেই কখনোই ইসলামিক পড়াশোনা বা এই ধরনের পড়াশোনা, সূরা কিরাত পড়াশোনার প্রতি আকৃষ্ট ছিলাম না। মূলত আমি হুজুর দেখলেই দৌড়ে পালাতাম। এই কারণে আমাকে ছোটবেলা থেকে শয়তান বলেই সবাই খ্যাপাতো বললেও ভুল হবে, আসলে আমি অনেক বেশি শয়তানিই করতাম।
এলাকায় আমার প্রসিদ্ধ নাম ডাক ছিল। এলাকার ছোট বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আমি গ্যাং বানানো থেকে শুরু করে সেখানে আম চুরি করা এবং অন্যান্য যতগুলো অপকর্ম ছিল, যতগুলো সেই বয়সে করা যেত, সে সবকিছুর সঙ্গে আমি কম বেশি যুক্ত ছিলাম। আরো বাবা মা না থাকার কারণে নানু ভাই আমাকে অত্যাধিক আদর করতেন এবং আমার মামা বা আমাদের খালাদেরকে আমাকে কিছু বলার বা শাসন করার অধিকারও দিতেন না। অনেক ভাই, যেটা বলছিলাম, আমি ঠিক 2 সপ্তাহ পর থেকে নিয়মিত সকালবেলা মক্তবে যাওয়া শুরু করি। এরপরে আমার মধ্যে নাকি আরো একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। আমি খুব কম কথা বলতে শুরু করি, আমি সবার সাথে খুব কম মিশতে থাকি। এই জিনিসটা দেখে তখন আমার মামা বেশ অবাক হয়ে যান এবং তিনি তখন মক্তবে গিয়ে দেখার চেষ্টা করেন যে মক্তবের হুজুর কোনোভাবে অত্যাধিক শাসন করছে কিনা, যে কারণে আসলে আমার এই পরিবর্তন। কিন্তু দেখলেন তেমনটা নয়, বরঞ্চ মক্তবের ঠিক আলাদা একটা পাশে কোনায় বসে বসে আমি নিজের মতো করে কোরআন পড়ছি এবং এটি দেখে তিনি ভয়াবহ রকমের অবাক হলেন। অনেক ভাই, কেন অবাক হলেন সেটা বলছি। কারণ হচ্ছে, আমি দেখে দেখে কোরআন তেলাওয়াত করতে পারতাম না। আমার বাসায় হুজুর থাকলেও আমাকে অনেক চেষ্টা করেও কোরআন তেলাওয়াত শেখাতে পারেননি এবং বরঞ্চ আমি সেই কোরআন তেলাওয়াতগুলো যেগুলো আমাকে সূরা শেখানো হতো, সেগুলো আমি বাংলায় কিংবা অন্য কোনোভাবে আমার মামাদের থেকে শুনে শুনে মুখস্থ করার বা যখন পড়া দেওয়ার প্রয়োজন পড়তো তখন মুখস্থ করে নিতাম। কিন্তু তখন নাকি আমি অনর্গল আরবিতে কোরআন তেলাওয়াত করছিলাম। এটা দেখে আমার মামা খুব ভয় পেয়ে যান এবং পরবর্তীতে তিনি আমার নানার সঙ্গে কথা বলেন এবং তিনি মনে করেন নিশ্চয়ই আমার কোনো কিছু হয়েছে, হয় হুজুর কিছু করেছেন, না হলে আমার কিছু হয়েছে। একটু অদ্ভুত শোনাতে পারে, কিন্তু এলাকায় একটা কথা, একটা রিউমার প্রসিদ্ধ ছিল, সেটা সেই হুজুরকে কেন্দ্র করে। সেটা হচ্ছে, সে হুজুরের কাছে অনেকগুলো জিন আছে এবং তিনি জিন চালান দেন এবং সেই জিন চালান দেওয়ার মাধ্যমে অনেকের উপকার করার চেষ্টা করেন। তো আমার মামা আমার তুলারাশি হওয়ার কারণেই প্রথমবারের মতো এই ভয় পেয়েছিল। পরবর্তীতে হুজুরের সঙ্গে কথা বলেন আমার নানু ভাই এবং হুজুর বলেন আমি নাকি মক্তবের 2 সপ্তাহের মধ্যে কোরআন তেলাওয়াত শিখে যাই এবং পরবর্তীতে কোরআন খতমে নেমে পড়ি। এটাই ছিল হচ্ছে আমার সেই হুজুরের আমার নানু ভাইয়ের প্রতি বক্তব্য। ঘটনা অনেক ভাই এখানেই শেষ হলে পারত। ঘটনা সবচেয়ে অদ্ভুত দিক হলো, এই সবকিছুই যে আমার চোখের সামনে ঘটছে আমি বুঝতে পারছি না তা কিন্তু না, আমি সবই বুঝতে পারছি এবং আমার কাছে বিষয়টা অনেক সহজ মনে হচ্ছে। সবাই যখন আমাকে জিজ্ঞেস করছিল তোমাকে কিছু বলেছে কিনা, তোমাকে কোনো কিছু দ্বারা কোনো সমস্যা হচ্ছে কিনা, গা ভারী মনে হয় কিনা, আমার কাছে তেমন কোনো কিছুই মনে হচ্ছিল না। আমার মনে আছে একটা চিনি পড়া এনে আমাকে খাওয়ানো হয়েছিল, এটা ভেবে নিশ্চয়ই আমার উপরে কোনো খারাপ বা ভালো জিনের প্রভাব আছে সেই ভেবে। অনেক ভাই ভাবতে খুব অভাব লাগতে পারে, তবে মফস্বল এলাকাতে মানুষজন এভাবেই চিন্তা করে। আপনারা মনে করতে পারেন শহরে এই সময়টাতে কেউ চিন্তা করে কিনা। হ্যাঁ, সত্য কথা, আমরা এখন আর সেরকম চিন্তা করি না, কিন্তু আমার যেখানে বড় হয়ে ওঠা সেখানে এভাবেই চিন্তা করত। একদিন সকালবেলার কথা, আমার ঘুম ভেঙে যায়। আমি একটা স্বপ্ন দেখি। কোনোভাবেই আমি স্বপ্নটা মনে করতে পারছিলাম না যে আমি রাতের বেলা কি এমন স্বপ্ন দেখেছি। খুবই অদ্ভুত ধরনের একটা স্বপ্ন ছিল। আমি ঠিক মক্তবের সকালবেলা চলে যাই, গিয়ে কোরআন তেলাওয়াত করতে থাকি। হুট করে আমার স্বপ্নটা মনে পড়ে যায়। আমি স্বপ্নে দেখেছিলাম আমার মামা রিক্সা থেকে পড়ে তার পা ভেঙে গেছে। মক্তবের পড়াশোনা করে আমি বাড়িতে ফিরে যাই, গিয়ে শুনি পুরো পরিবার হাসপাতালে গিয়েছে, কারণ আমার মামা রিক্সা থেকে পড়ে পায়ে আঘাত পেয়েছে। ব্যাপারটা আমি কারো কাছে আর শেয়ার করিনি, আমি ব্যাপারটাকে চেপে যাই। এরপর থেকে ঘটনাটা যেন আমার সাথে রেগুলার হতে থাকে। আরেকদিনের ঘটনার কথা বলি। আমি দুপুরবেলা কখনো তেমন ঘুমোই না। স্কুল থেকে ফিরে আমি সেদিন ঘুমিয়ে পড়েছি। তখন আমার বয়স 10 বছর কিংবা তার আশেপাশে হবে। আমি তখনও তেমন বুঝতে শিখিনি বলিনি এই কারণে, কারণ তখনও ভালো মন্দের তেমন খুব একটা জ্ঞান ছিল না বলেই আমি তখন বেশ রাগারাগি করে একটা খেলনা চেয়ে তারপরে না পেয়ে রাগ করেই আসলে আমার বিছানায় ঘুমিয়ে পড়ি। আমার ঘুম যখন ভাঙে তখন প্রায় সন্ধে। আমার মাথা প্রচন্ড তখন ভারী হয়েছিল এবং আমার মনে হচ্ছিল আমি একটা স্বপ্ন দেখেছি, কিন্তু কোনোভাবেই আমি স্বপ্নটা মনে করতে পারছিলাম না। সন্ধ্যার পরে আমি ওযু করে নামাজ পড়ে পড়তে বসি। পড়তে বসতেই আমার কাছে সেই স্বপ্নটা ক্লিয়ার হয়ে যায়। আমি দেখছিলাম আমাদের দূর সম্পর্কে একজন খালা, তিনি মারা গেছেন, তার লাশ উঠোনে রাখা, সবাই কান্নাকাটি করছে। স্বপ্নটা মনে পড়তেই আমি বেশ ভয় পেয়ে যাই, কারণ শেষবার আমি যা স্বপ্ন দেখেছিলাম তাই ঘটেছে। সেদিন রাতে আর কিছু ঘটেনি।
সকাল 5টার দিকে ঘরের মধ্যে হই হট্টগোল, আমার ঘুম ভেঙে যায়। ঠিক এই মুহূর্তে আপনি যেটা ভাবছেন অনেক ভাই, সেটাই। আমি জানতে পারি আমার সেই দুঃসম্পর্কের খালা রাতের বেলায় ইন্তেকাল করেছেন। ওই ছোট সময় আমি বেশ ভয় পেয়ে যাই। এরপর অনেকবার আমার সাথে ঘটনাটা ঘটে। কতবার ঘটে আমি ঠিক হিসেব করে রাখতে পারবো না, তবে অনেক ভাই আমি বলতে পারি আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি সেই সময়ও আমার সাথে ফ্রিকুয়েন্টলি ঘটনাটা ঘটতো। 1 মাস, 2 মাস, 3 মাস পরে, কোনো নির্দিষ্ট কারোর সাথে নয়, কখনো হুট করে ঘটে যেত। অনেক ভাই ইন্টার ফার্স্ট ইয়ারের ঠিক ফাইনাল পরীক্ষা দেওয়ার আগেরকার সময়কার ঘটনা একটা বলি। এই ঘটনাটা আমার জীবনের অন্যতম বড় একটা ঘটনা। আমি তখন আমার পরীক্ষা নিয়ে প্রচন্ড ব্যস্ত এবং প্রথম 2টা পরীক্ষা প্রচন্ড বাজে হওয়ার কারণে আমি আমার পরীক্ষা আবারও ঠিকভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। আমি অনেকভাবে বলে রাখি, 5 ওয়াক্ত তখন নামাজ পড়তাম এবং ওই সকালবেলা কোরআন শরীফ পড়ার অভ্যাস আমি তখনও ছাড়তে পারিনি। সেদিন আমি কোরআন শরীফ পড়ে আমি বিছানায় ঘুমিয়ে পড়েছিলাম। আমার পরীক্ষা ছিল 10টা থেকে। আমি ঘুম থেকে উঠি 9টা বাজে। তাড়াতাড়ি করে উঠে আমি পরীক্ষার হলে চলে যাই। পরীক্ষা দিতে দিতে হুট করে আমার কাছে মনে পড়ে আমি একটা স্বপ্ন দেখেছিলাম। স্বপ্নটা ছিল আমার নানা ভাইকে আমি আমার নিজের হাতে কবরে নামাচ্ছি। অনেক ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, কতটা বিশ্বাসযোগ্য মনে হবে সেটাও জানি না। আমার কলম আর এগোচ্ছিল না, আমি লিখতে পারছিলাম না কিছু। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, কারণ এত বছরে আমি জানি কি হতে চলেছে। আমি দ্রুত পরীক্ষা শেষ করে বাড়িতে চলে যাই। মূলত আমি সেদিন প্রায় খালি খাতা জমা দিয়ে চলে এসেছিলাম। বাড়িতে এসে দেখি আমার নানু ভাই শুয়ে আছেন। তার শরীর সকাল থেকে বেশ খারাপ। আমি তার হাত ধরে অনেকক্ষণ বসেছিলাম। আমি বারবার পরিবারের সবাইকে বলছিলাম যে চলো তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, কিন্তু আমার পরিবার বলছিল তিনি এখন মোটামুটি সুস্থ আছে, তাকে ডাক্তারের কাছে নিয়ে আর কিছু নেই। কিন্তু আমি কোনোভাবেই বুঝাতে পারছিলাম না চলো তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। দুপুরের পরে নানু ভাইয়ের শরীর আরো খারাপ হতে শুরু করে। আমি জানি আমি এই নিয়তি পরিবর্তন করতে পারবো না, আমার হাতে পরিবর্তন করার কিছুই নেই। আমি অঝরে কান্না করছিলাম। আমার কান্না দেখে বাড়ির সবাই বলছিল তুমি এখন বড় হয়েছো, তুমি এখন এরকম কান্না করলে কিভাবে? আর এমন কিছু হয়নি যে কান্না করার মতো। তোমার নানু ভাই এখন সুস্থ এবং শক্ত। বিকেলের ঠিক শেষ ভাগটাতে হঠাৎ করে নানু প্রচন্ড বমি করতে করতে পৃথিবীর মায়া ত্যাগ করে পৃথিবী ছেড়ে চলে যায়। অনেক আমি জানি না আমার সঙ্গে কেন এরকমটা ঘটে, কেন এরকমটা ঘটেছে আমি জানি না। আমি এরকমটা চাই না আমার সাথে ঘটুক, কিন্তু এখন পর্যন্ত টিল টুডে আমার সাথে ঘটনাগুলো ঘটে। অনেক ভাই 24 জুন 2024 যখন আমি আপনাকে ঘটনাটা লিখছি তখনও আমার সাথে ঘটনাটা ঘটে। আমি সেন্স করতে পারি, এমনকি মানুষের আনন্দের খবরও সেন্স করতে পারি। ওদিনকার পরে আমি অনেক কান্নাকাটি করেছি, আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করেছি যেন এমনটা আমি আর কখনো কোনোভাবে স্বপ্ন না দেখি। কিন্তু আটকায়নি, এখনো চলে। এখনো মাঝে মাঝে আমি স্বপ্ন দেখি, এখনো মাঝে মাঝে আমার খুব প্রিয় মানুষের কোনো অমঙ্গল হতে গেলে আমি আগে জানতে পারি। কিন্তু বিশ্বাস করুন, আমার কোনোভাবেই সেটাকে আটকানোর সাধ্য থাকে না। আমি যতই আটকানোর চেষ্টা করি আমি সেটাকে আটকাতে পারি না। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি স্টুডিওতে আসতে চাই, আমাকে স্টুডিওতে আমন্ত্রণ জানাবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করছি অবশ্যই ভালো আছেন এবং আপনার অডিয়েন্সরা সহ সকলেই ভালো আছে। ভাইয়া, বরাবরের মতো আমি আবারও নিয়ে আসলাম আজকের এক নতুন এপিসোড। তো এগুলো আজকের গল্পটা এমন যে আপনি শুনলে বা যাই শুনুক না কেন অবশ্যই তার শরীরের লোম জেগে উঠবে এবং সেও মনে মনে অনুভব করবে যে ভয় বলতে আসলে কিছু একটা তো আছে। তো ভয় কি জিনিস তা জানতে হলে আজকের ঘটনা অবশ্যই পুরোপুরিভাবে শুনতে হবে। তো ভাইয়া, আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে চলুন আমরা ডিরেক্ট ঘটনা শুরু করি। আজকের এই গল্পটা আমাকে পাঠিয়েছে তানভীর ভাই, ঢাকা থেকে। তিনি নতুন একটি অফিসে নাইট শিফটে কাজ করতেন, আর এই ঘটনা শুরু হয় একটা সাধারণ লিফট দিয়ে। রাত তখন 1টা বাজে। অফিস পুরোপুরিভাবে ফাঁকা, শুধু তানভীর আর একজন সিকিউরিটি গার্ড নিচে অপেক্ষা করছে।
তানভীর অর্থাৎ সিকিউরিটি গার্ড আটতলায় কাজ করছিল। সব কিছু স্বাভাবিকভাবেই ছিল। কাজ শেষে সে লিফট ডাকলো, লিফটও এলো, দরজাও খুলল। ভেতরে কেউ নেই। তানভীর ভিতরে ঢুকে জি প্রেস করলো, কিন্তু হঠাৎ সে দেখলো একটা অতিরিক্ত বোতাম জ্বলছে, 1 -1। সে তো ওই বোতাম চাপেনি, তবুও লিফট নিচে নামতে শুরু করলো। লিফট থামলো এবং ডিসপ্লেতে লেখা এলো -1। দরজাও খুলল। তানভীর বাহিরে তাকিয়ে সে পুরোপুরি অবাক হয়ে গেল। কোনো পার্কিং না, কোনো স্টোর রুম না, যেন শুধুই অন্ধকার আর অন্ধকার। তো অন্ধকার থেকে একটা কণ্ঠ ভেসে এলো, নাম। তানভীর দ্রুত ক্লোজ চাপলো, কিন্তু দরজা যেন বন্ধই হচ্ছে না। হঠাৎ কিছু একটা লিফটে ঢুকে গেল, কিন্তু তাকে স্বচোখে দেখা যাচ্ছে না। তার পাশে কেউ দাঁড়িয়ে সে অনুভব করলো যে আমার পাশে কেউ তো একজন আছে, কিন্তু তা দেখা যাচ্ছে না। লিফট নিজে থেকেই 4 তলাতে উঠে গেল। সে কোনো বোতামে চাপেনি। লিফটের আয়নায় তানভীর দেখল তার পাশে দাঁড়িয়ে আছে একটা অবয়ব, কালো, চোখ ফাঁকা। সে ধীরে বলল, তুই নিচে নামিস নাই? তানভীর বলতেছে, মানে হলো সে পুরোপুরি ফিরে আসেনি। লিফটও খুলল, সব স্বাভাবিক, সেখানে কেউ নেই। পরের দিন সে আবার লিফটে উঠল। এবার নিজে থেকেই -1 জ্বলে উঠল লিফটের মধ্যে। এখন যখনই সে একা লিফটে ওঠে তখনই দেখা যায় -1। যখন এরকম ঘটনা ঘটতে লাগলো তানভীরের সঙ্গে, তখন তানভীর খুব ঘাবড়ে গেল। তানভীর তারপরে তার নিজের অফিসটা চেঞ্জ করতে চাইল, কিন্তু সমস্যা জায়গা না, সমস্যা তার সাথে চলছিল। সে যখন পুরাতন অফিসটা বাদ দিয়ে নতুন অফিসে জয়েন করলো, বিল্ডিং আলাদা, লিফটও আলাদা, সব কিছু নতুন। কিন্তু প্রথম দিন থেকেই লিফটে উঠে সে দেখলো একটা বোতাম জ্বলছে, -1। সে অবাক, এই বিল্ডিংয়ে তো -1 তলা তো নেই, তবুও বোতাম জ্বলছে, কেন জ্বলছে? হঠাৎ লিফটটা থেমে গেল। ডিসপ্লেতে লেখা আসলো -1। দরজাও খুলে গেল। তানভীর বাহিরে তাকালো, দেখলো পুরোপুরি হবে একই রকম অন্ধকার, কোনো পার্থক্য নেই। এবার সে অন্ধকারের ভিতরে কিছু একটা দেখতে পেল। অনেক মানুষ দাঁড়িয়ে আছে চুপচাপ। ওদের মধ্যে সে নিজের মুখ দেখল। সে ধীরে বলল, তুই এখনো উপরে আছিস? কিন্তু বেশি দিন না। হঠাৎ লিফটের দরজা বন্ধ হয়ে গেল। লিফট আবারও উপরে উঠতে লাগলো। এবার আয়নায় তার পাশে সেই অবয়ব স্পষ্ট, যে আগের চেয়েও কাছাকাছি দাঁড়িয়ে আছে তানভীরের শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল। সে নড়তে পারছে না। প্রতিদিন লিফটে উঠলেই অবয়বটা আরও কাছে আসে। একদিন লিফটে সে একা ছিল, দরজাও বন্ধ, সব বোতাম নিভে গেল, শুধু একটা ছাড়া, আর সেটা হলো -1। লিফট দ্রুত নিচে নামতে লাগলো। এবার আগের চেয়ে তানভীর একটু ঘাবড়ে গেল। দেখলো যে এবার আগের মতো অন্ধকার না, একটা বড় জায়গা যেখানে অনেকগুলো লিফট আছে, সবখানে মানুষ দাঁড়িয়ে আছে। সে অনুভব করলো কেউ তার জায়গা নিচ্ছে। অফিসে সবাই বলল তানভীর আজ আসেনি। অর্থাৎ পরের দিনে অফিসে গুঞ্জন সরে গেল যে তানভীর সাহেব এখনো আসেনি। কেউ কেউ বলে লিফটের মাঝে মাঝে একজন দাঁড়িয়ে থাকে চুপচাপ। আর নতুন কেউ একা লিফটে উঠলেই -1 জ্বলে ওঠে। তো যখন এরকম খুব ঘটনা বাড়াবাড়ি হয়ে যাচ্ছিল, তখন সবাই মনে করেছিল যে তানভীর এখন ওই নিচের দুনিয়া আটকে গেছে। গল্প এখানে শেষ নয়, কিন্তু আসল সত্যি তখন সামনে এলো।
শুধু একটা তলা না, ওইটা একটা নেটওয়ার্ক। বিভিন্ন বিল্ডিং থেকে খবর আসতে লাগলো, ভিন্ন ভিন্ন লিফট, ভিন্ন ভিন্ন শহর, তবুও মানুষ একই জায়গায় কথা বলছে। একটা অন্ধকার তলা, অনেকগুলো লিফটের দরজা আছে সেখানে, সব এক জায়গায় গিয়ে মিলানো আছে। মাঝে মাঝে কেউ ফিরে আসে, কিন্তু সে আর আগের মতো থাকতে পারে না। তারা চুপচাপ হয়ে যায় আর শুধু একটাই কথা বলে, ওইটা একটা জায়গা। তারা বলছে ওখানে সময় চলে না, সব লিফট এসে সেখানে থেমে যায়, আর যারা আটকে আছে তারা সবাই কোনো না কোনো লিফট থেকে এসেছে। একজন ফিরে আসা লোক বলেছিল সে তানভীরকে দেখেছে। সে দাঁড়িয়েছিল এক দরজার সামনে মাথা নিচু করে। তানভীর ধীরে ধীরে লিফটের দিকে তাকাচ্ছিল। যখনই কোনো দরজা খোলে সে এগিয়ে যেত। একজন শুধু -1 নয়, কখনো কখনো লিফটে দেখা যায় -2, -3। মানে ওই দুনিয়া শুধু একটা তলা নয়, বরং নিচে আরো অনেকগুলো তলা আছে, আরো গভীরে। একদিন এক অফিস কর্মী বলল সে লিফটে একজনকে দেখেছে, চোখগুলো ফাঁকা, সে শুধু বলল আর নিচে যাস না। লিফট তখনও নামেছিল, ডিসপ্লেতে লেখা -3। এখন সে একবার 1 দেখে, একবার 2 দেখে, একবার 3 দেখে। সে একদিন না একদিন আরো নিচে নেমে যাবে। যদি কখনো তুমি একা কোনো লিফটে ওঠো, অডিয়েন্সদেরকে বলতে চাই, যদি আপনি কখনো একা কোনো লিফটে উঠতে থাকেন আর দেখেন একটা বোতাম জ্বলছে, যেটা থাকার কথাই না সেটা জ্বলছে, তাহলে এমন লিফটে আপনার জন্য না ওঠাই ভালো হবে। সব তলায় বিল্ডিংয়ের অংশ না, কিছু তলা এমন আছে যেগুলো আমাদের জন্য অপেক্ষা করে, আর আপনি একবার নামলেই ওরা আমাদেরকে আর উপরে উঠতে দেবে না। এই জন্য এখনো সময় আছে, সতর্ক হয়ে থাকুন। এগুলো গল্প শোনেন, সেখান থেকে শিক্ষা নেন এবং সতর্ক হতে থাকুন। আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, আল্লাহ হাফেজ। আজকের মতো এতটুকুই। সকলকে ধন্যবাদ আমার গল্পটি পুরোপুরিভাবে মনোযোগ সহকারে শোনার জন্য। কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। দেখা হচ্ছে আগামীতে কোনো নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ। অনেক ভাই, আমার বন্ধুর নাম তুষার। আমরা ঢাকা কলেজে একই ডিপার্টমেন্টে ভর্তি হই। মূলত তারপরেই তার সঙ্গে আমার পরিচয়ের প্রথম থেকেই আমার তার সঙ্গে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। মূলত আমরা দুজন একই সঙ্গে একই জায়গায় বাসা ভাড়া নেওয়ার কথাও চিন্তা করছিলাম, যেহেতু আমি তখন এসে ঢাকাতে একটা টিউশনি খুঁজছিলাম এবং সে অলরেডি একটা টিউশনি পেয়ে গেছে। তাই বলতে পারেন তার থেকে টিউশনি খোঁজার জন্য হলেও আমি একটা ভাব করছিলাম। মূলত তার টিউশনি করানোর জায়গা ছিল হচ্ছে আজিমপুর। নিশ্চয়ই আপনারা আজিমপুর কবরস্থান এবং তার আশেপাশের জায়গাটা চেনেন। তাই সেই আশেপাশে আমরা বাসা খুঁজছিলাম। মূলত ঢাকা কলেজে পড়ার কারণেই প্রথম দিকে আমরা সেই আশেপাশে বাসা খুঁজতে চেষ্টা করি। তবে প্রথম দিকে প্রচন্ড পরিমাণে বাসা টাসা খুঁজেও আমরা কোনো বাসা তেমন ম্যানেজ করতে পারছিলাম না। পরবর্তীতে ঠিক আজিমপুর কবরস্থানের পূর্ব পাশের গলি দিয়ে একটু সামনে এগিয়ে গেলে যেই ছোট চৌরাস্তা, তার মাঝখান বরাবর একটা পুরাতন বাড়ি আমরা পাই। যদিও মেইন রোড থেকে বেশ অনেকটা পথ হেঁটে তারপরে সে বাড়িতে যেতে হতো বিধায় সেখানে আমরা কম খরচেই বাসা ভাড়াটা পেয়ে যাই। তুষারের ঠিক টিউশনি ছিল হচ্ছে আমাদের বাসা থেকে 6 থেকে 7 মিনিটের দূরত্ব। পায়ে হাঁটা দূরত্বে টিউশনি করতে পেরে তখন তুষারও বেশ খুশি ছিল। বলতে পারেন অনেক ভাই তখন সবকিছু ঠিকঠাকই চলছিল। আমি একটু বাসার বিবরণটা আপনাকে দিতে চাই। 4 তলা একটা বাসা, পাকিস্তান আমলের বাসা। ঠিক বাসার সামনে একটা বড় করিডোর, প্রত্যেকটা তলায় প্রত্যেকটা তালাতেই এক একটা করে বড় করিডোর। টোটাল 4 তলায় 4টা বড় করিডোর এবং ঠিক ম্যাচ সিস্টেম বাসার মতো হলেও সবগুলো রুমে সবাই থাকতো না। আমাদের ফ্লোরে মানে 3 তলাতে আমরা থাকতাম মাত্র 3 জন, আমি, আমার বন্ধু এবং
আরেকজন ভদ্রলোক, তিনি বোধহয় চাকরি করতেন, কিংবা তার সঙ্গে আমাদের কোনো কথা না হওয়ার কারণে আমরা সেটা জানতেও পারিনি। বাড়িটা বেশ পুরনো, পাশাপাশি যেখান দিয়ে বাসাতে যেতে হয় সেই গলিটাও বেশ ভেতরে, কিছুটা ভেতরে বলছিলাম, একেবারে দুই রাস্তা দিয়ে বড় বড় দেয়াল তুলে দেওয়া, এবং ছোট সেই গলি দিয়ে একটা রিক্সাও ঢুকতে পারবে না বলে সেখানে কোলাহল কিছুটা কম। পুরান ঢাকার কোলাহল সম্পর্কে আপনারা সবাই কিন্তু জানেন। ঘটনার দিনের ফিরে আসি। তখন আমার বন্ধু তুষার একটা টিউশনি পায়, এবং সে টিউশনিটা বেশ দূরে হওয়ায় সে প্রথম করতে চায় না, কিন্তু তার পরবর্তীতে অর্থনৈতিক কিছু দোলাচলের কারণে সে রাজিও হয়ে যায়। মূলত টিউশনিটা ছিল মিরপুর 2 নম্বরে। মিরপুর 2 থেকে আজিমপুর বেশ অনেকটা দূরে, তাই সে সপ্তাহে 3 দিন পড়ানোর সিদ্ধান্ত নেয়। যেহেতু ক্লাস 5 এবং ক্লাস 6 এর দুজন ছাত্র এবং ছাত্রী ছিল, তাই তার পড়াতে আলাদা করে তেমন কোনো এফোর্ট দিতে হতো না। ঘটনা মূলত সেখান থেকেই ঘটে। যে দুদিন সে পড়াতে যেত, সে দুদিন তাকে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যেত। এখন যেমন রাস্তাঘাট বেশ খালি এবং মেট্রো রেল হয়ে যাওয়ার কারণে খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় আসা যাচ্ছে, সেই সময় কিন্তু এমন পরিস্থিতি অনেক ভাই ছিল না। মূলত মেট্রো রেলের কাজ করার কারণে বেশিরভাগ সময় সেই রাস্তাতে জ্যাম থাকতো, এবং পড়া শেষ করে 10টার সময় রওনা দিলেও আমার বন্ধুর ফিরতে ফিরতে প্রায় 11টা থেকে 11:30 বেজে যেত। ঘটনার দিনের কথা বলি। কোন ডিসেম্বর মাসের একদিন সন্ধ্যাবেলার কথা। আমার বন্ধুর তখন গায়ে প্রচন্ড জ্বর। আমি ওকে বারবার করে বারণ করি যাতে সেদিন সে পড়াতে না যায়, কিন্তু সে আমার কোনো কথা না শুনে সে বলে যে আমার মনে হয় ঘরে বসে থাকলেই আমি বেশি অসুস্থ হব, তার থেকে বরং আমি পড়িয়ে আসি, আমার কাছে ভালো লাগবে, অন্তত পক্ষে আমি দরকার হলে তাড়াতাড়ি ফিরে আসব। সে পড়াতে গিয়ে বিপত্তি বাজায়। ঠিক রাত 10টা 10:30টার দিকে আমার নাম্বারে একটা ফোন আসে। আমি ফোনটা রিসিভ করে জানতে পারি আমার বন্ধু সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিল। মূলত স্টুডেন্টের বাসায় সে সেন্সলেস হয়ে যাওয়ার কারণে সে মোটামুটি সেফ ছিল, এবং সেখান থেকে জানানো হয় যে সে আজকে রাতে ফিরবে না, এবং তার আসতে আগামীকালকে বেশ দেরি হবে, আর না হলে তারা আমাকে ফোন দিবে যাতে আমি গিয়ে তাকে নিয়ে আসতে পারি। ঘটনা অনেক ভাই এখানেই শেষ হতে পারত। আমি পড়াশোনা করছিলাম, তখন রাত আনুমানিক কয়টা হবে, 2টা কি 2:30। হুট করে আমার দরজায় খট খট শব্দ পেলাম। আমি উঠে গিয়ে দরজা খুলতে দেখলাম আমার ঠিক দরজার বাইরে তুষার দাঁড়িয়ে। আমি খুব অবাক হলাম যে এত রাতে তুষার কোত্থেকে আসলো। তারপরও যেহেতু সে অসুস্থ, আমি তাকে ধরে তার বিছানায় তাকে বসালাম। সে আমার কাছে একটু পানি খেতে চাইল। আমি তাকে পানি দিলাম, সে পানি খেলো। এরপরে সে একটা অদ্ভুত কাজ করলো, যেটার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম তার পকেট থেকে সে কিছু বালি বের করছে, একটুকু না অনেকটুকু বালি বের করছে, এবং বালিটুকু সে তার ফ্লোরে ছিটাচ্ছে। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি মনে করছিলাম সে বোধহয় বেশি অসুস্থ হওয়ার কারণে আবোল তাবোল কাজ করছে। আমি তাকে প্রথম প্রশ্ন করলাম যে সে এত রাতে কেন বের হলো, বা এত রাতে তার স্টুডেন্টের বাসা থেকেই তাকে কেন বেরোতে দিল। সে আমার কোনো প্রশ্নের উত্তর দিচ্ছিল না। অনেক একটু বলে রাখা ভালো, পুরান ঢাকাতে ওই মুহূর্তে লোডশেডিং চলার কারণে চারপাশের অনেক জায়গাতে আসলে অন্ধকার হয়েছিল। বেশ কিছুটা দূরে কিছু ল্যাম্পপোস্টের আলো জ্বলছিল, সেই আলো রুমের মধ্যে আসছিল, তাতেই আমরা যতটুকু দেখতে পাচ্ছিলাম। আমার কাছে একটা চার্জার লাইট ছিল, কিন্তু বেশ অনেকক্ষণ কারেন্ট না থাকার কারণে চার্জার লাইটটা প্রায় শেষের দিকে। কোনো মোমবাতি বা তেমন কোনো ব্যবস্থা না থাকায় আমি আমার মোবাইলের ফ্ল্যাশ লাইটটাও জ্বালিয়ে রেখেছিলাম। হঠাৎ করে দেখলাম সে তার বিছানায় বসেই হাঁটু ভাঁজ করে কান্না করতে শুরু করে দিল। এবার আমি কিছুটা ঘাবড়ে গেলাম। আমার কাছে মনে হলো এই মুহূর্তে আমার একটা সাহায্য দরকার। আমি রুম থেকে বের হয়ে সে বড় ভাইয়ের রুমের সামনে গেলাম এবং তাকে ডাকতে লাগলাম। বেশ অনেকক্ষণ তার দরজা ধাক্কানোর পরেও সে ঘুম থেকে উঠল না। এবার আমি আবারও রুমে ফিরে আসলাম। রুমে ফিরে এসে যা দেখলাম তার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না।
অনেক ভাই আমি দেখলাম সম্পূর্ণ উলঙ্গ একটা, আমি আবারও বলছি, সম্পূর্ণ উলঙ্গ একটা অবয়ব ঠিক বিছানার উপরে হাঁটু গেড়ে বসে আছে। অবয়ব বলছি এই কারণে, দূর থেকেও তাকে দেখতে তুষারের মতো লাগলেও কেন যেন আমার কাছে তাকে তুষার মনে হচ্ছিল না। এবার আমি বেশ বেশ ভয় পেয়ে যাই। আমি একটুকু ভালো করে অবজার্ভ করার পরে বুঝতে পারলাম তার মাথার দিকে ছোট ছোট দুটো শিংয়ের মতো বোঝা যাচ্ছে। আমি ততক্ষণে অনেক ভয় পেয়েছি। অনেক ভাই একটু বলে রাখা ভালো, আমাদের নিচের ফ্লোরে বেশ অনেকজন থাকতো। আমি ভাবছিলাম এক দৌড়ে নিচে চলে যাব, কিন্তু আমার কোনো শরীর কাজ করছিল না। মনে হচ্ছিল আমার পাটাকে ম্যাগনেটিং ফোর্স দিয়ে কেউ একটা ফ্লোরের সাথে আটকে রেখেছে। মানে আমি এই মুহূর্তে যা ঘটছে সেটা দেখতে বাধ্য, আমি চাইলেও কিছু করতে পারবো না। এতটুকু পর্যন্ত শেষ হলেই পারতো অনেক ভাই, কিন্তু এতটুকুতেও শেষ হয়নি। তখনও সে অবয়বটা গুঙিয়ে কান্না করছিল এবং সে বারবার করে বলছিল, আমাকে মেরে ফেললি কেন? আমি স্পষ্ট না শুনলেও আমার কাছে বারবার মনে হচ্ছিল সে অবয়বটি কান্না করতে করতে বলছে, আমাকে মেরে ফেললি কেন? ততক্ষণে বোধহয় সৃষ্টিকর্তা আমার দিকে মুখ তুলে তাকিয়েছে। এতক্ষণ যাবৎ যে বড় ভাইকে আমি ডাকছিলাম তিনি তখন দরজা খুললেন এবং বেরিয়ে তিনি দেখলেন আমি দাঁড়িয়ে আছি আমার দরজার সামনে। আমার শুধু মনে আছে আমি ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকিয়েছি। এরপরে আমার আর কিছুই মনে নেই। একটা শক্ত বাতাস আমার উপর দিয়ে বয়ে গেল, আমি ফ্লোরে পড়ে গেলাম এবং আমি সেন্সলেস হয়ে গেলাম। আমার জ্ঞান ফিরল তার পরের দিন সকালবেলা। আমি দেখলাম আমি শুয়ে আছি আমার বিছানায় এবং আমার বন্ধু শুয়ে আছে তার বিছানায়। রুমের মধ্যে তখন আরো অনেকজন চলে এসেছে, বাড়িওয়ালা আন্টি থেকে শুরু করে এলাকার চায়ের দোকানের মামা থেকে শুরু করে এবং একজন মেডিকেলে পড়া ভাইয়া, তিনিও কিন্তু আমাদের রুমের ভেতরেই ছিলেন। আমি প্রথম দিকে বুঝতে পারছিলাম না যে তারা সবাই আমার রুমের মধ্যে কি করছে। মনে হচ্ছিল ঘুমিয়েছি, ঘুম থেকে উঠেছি, হয়তো একটা বাজে স্বপ্ন দেখেছি। কিন্তু একটু পরেই সমস্ত কথা মনে পড়ে গেল গতকালকে রাতের। তখন আমার হাত পা আবার ঠান্ডা হয়ে গেল। আমি তাকালাম আমার বন্ধুর বিছানার দিকে, দেখলাম সে শুয়ে আছে ঠিক তার বিছানায়। বাকিটুকু ঘটনা আমি শুনেছিলাম আসলে আমার বন্ধুর থেকেই। অনেক ভাই ঠিক আমার বন্ধু তুষার আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই আপনাকে শোনাচ্ছি। সেদিন রাত্রে ঠিক যখন 1টা কি 1:30 বাজে, সেই সময় হঠাৎ করে তুষার সম্পূর্ণ সুস্থ বোধ করছিল এবং সে বারবার বলছিল যে আমার বাড়িতে যাওয়া উচিত, কারণ তার পরের দিন আমাদের একটা সিটি পরীক্ষা ছিল। তাই সে বাড়িতে এসে ঠিকভাবে প্রস্তুতি না নিতে পারলে একটু ঘুমিয়ে অন্তত সকালবেলা সিটি পরীক্ষাটা সে দিতে পারবে। সে যে বাসায় পড়াতো সে বাসার লোকের প্রাইভেট কার থাকার কারণে তারা রাজিও হলো, কিন্তু তারপরও বারবার সতর্ক করলো যে সে যেতে পারবে কিনা। সে আমার নাম্বার কয়েকবার ফোন দিয়েছিল, কিন্তু আমি ফোন রিসিভ না করায় শেষমেশ সে রওনা দিয়ে দেয়। রাত ঠিক 2টার দিকে তাকে ঠিক গলির সামনে নামিয়ে দেয় ড্রাইভার। এরপরে তাকে বলে যে সে বাসায় দিয়ে আসবে কিনা, কিন্তু আমার বন্ধু তাকে না বলে। অনেক ভাই আমি আবারও বলি, ঠিক একই সময় যে সময়টাতে আমি দরজা খুলে আমার বন্ধুকে দেখেছিলাম ঠিক ওই মুহূর্তেই ঘটনাটা ঘটে। সে যখন গলির ভেতরে ঢোকে শুরু হয় সেই মুহূর্তে ঘটনা। সে শুনতে পায় মনে হচ্ছিল পাশ থেকে কেউ একটা সূরা পড়ছে। সে ভালো করে খেয়াল করার চেষ্টা করছিল যে এত রাতে কোরআন শরীফ তেলাওয়াত করবে কে। অনেক ভাই আগেই বলেছি ঠিক আজিমপুর কবরস্থানের পাশের একটা ছোট গলি, তাই ভাবছিল বোধহয় এত রাতে কেউ একজন হয়তোবা কবরস্থানে কারো কবর জিয়ারত করছে। কিন্তু বড় বড় প্রাচীর থাকার কারণে ওপাশে কি হচ্ছে সেটা একদম দেখা যাচ্ছিল না। সে সামনের দিকে এগোতে থাকলো। হুট করে তার কাছে মনে হলো যে না, এটা কোনো আরবি ভাষা পড়া হচ্ছে না, মনে হচ্ছে উল্টো করে আরবি পড়া হচ্ছে। ঠিক একভাবে চালু করে দিলে যেভাবে পড়া হয় তার ঠিক উল্টো ভাবে, এবং প্রচন্ড অদ্ভুতভাবে পড়া হচ্ছিল। মনে হচ্ছিল কোনো বিড়াল তার তীক্ষ্ণ কণ্ঠে এমনটা করছে। এবার সে তার হাঁটার গতি কিছুটা বাড়িয়ে দিল। হুট করে সে খেয়াল করলো তার সামনে একটা লম্ব অবয়ব হাঁটু গেড়ে বসে আছে। ঘটনাটা এখানেই শেষ হলে পারত। সে এবার বুঝতে পারছিল না সে সামনে যাবে নাকি সে আবার পেছনে চলে যাবে। সে ভেবেই যখন পেছনের দিকে তাকালো তখন সে যেটা দেখলো তার দেখার জন্য সে একদম প্রস্তুত ছিল না। সে দেখলো
ঠিক লম্বালম্বি করে একটা কাফনের কাপড় পরানো লাশ শুয়ে রাখা গলির ঠিক শেষ মাথায়। আমি আবার বলছি অনেক ভাই, একটা কাফনের কাপড় পরানো লম্বা মতো লাশ শুয়ে রাখা গলির ঠিক মাথায়। ঠিক কিছুক্ষণ আগে সে যেখান দিয়ে হেঁটে এসেছে সেখানে সে এক নজরে অনেকটা ক্ষণ তাকিয়েছিল সেই লাশটার দিকে। এরপরে সে যখন সামনে ঘুরে তাকালো, তার মনে হয়েছিল কোনো একটা বাতাস তার উপর দিয়ে বয়ে গেছে। এরপরে তার আর কিছু মনে নেই অনেক ভাই। এরপরে তার যখন জ্ঞান ফিরে তখন সে তার ঘরের মধ্যে, এবং সে আবিষ্কার করে যে তার ঘরের মধ্যে সে ফাঁস দেওয়ার চেষ্টা করছিল। মূলত আমাদের যে ফ্যান, সিলিং ফ্যান, সে ফ্যানের সঙ্গে দড়ি বেঁধে তারপরে সেখানে থেকে সে ঝোলার চেষ্টা করছিল, এবং সেই মুহূর্তে সেই বড় ভাই এসে আমাকে এবং তাকে উদ্ধার করে। বড় ভাই এটা দেখে সে চিৎকার চেঁচামেচি শুরু করে, এবং তার চিৎকার চেঁচামেচি শুনে বাকিরা সবাই দৌড়ে আসে এবং তাকে সেই থেকে আটকে ফেলে, এবং পরবর্তীতে সেও সেন্সলেস হয়ে যায়। পরে আমাদের দুজনকেই খাটে শোয়ানো হয়, এবং পরবর্তীতে এলাকার হুজুর ডাকা হয়, এবং ঠিক সে উলঙ্গ থাকার কারণে তাকে পোশাক আশাক পরিয়ে ঠিকঠাক করা হয়। পরবর্তীতে হুজুর, ডাক্তার, কবিরাজ সবই আসে এবং আমাদেরকে দেখে চেক করে সবকিছু ঠিকঠাক বলে তারপর তারা চলে যায়, এবং আমাদের জ্ঞান ফিরে ঠিক সকালবেলা। অনেক ভাই, এরপরে আমরা ঠিক রায়েরবাগের একজন বড় হুজুরের সঙ্গে দেখা করি। তিনি বেশ কামেল একজন হুজুর। আমরা তার সঙ্গে দেখা করি এবং আমাদের দুজনের ঘটনা পুরোপুরি তাকে শেয়ার করি। পরবর্তীতে আমাদের সেই হুজুর বলেন যে আমার সে বন্ধুর উপরে কোনো একটা দুষ্ট জিন ভর করেছে এবং তার মাধ্যমে এসে আমার ক্ষতি করার চেষ্টা করেছে। এবং পাশাপাশি এইটাও তিনি বলেন যে এখনো সেই দুষ্টজিনের ছাপ আমার বন্ধুর ওপরে রয়ে গেছে, কিছু আমল করতে হবে, তখনই আসলে সেই জিনিসটা তাকে ছেড়ে দেবে। এর পরবর্তীতে আমার বন্ধু সেই সমস্ত আমলগুলো ভালো করে লিখে নেয় এবং তাকে একটা মাদুলি দেওয়া হয়, যেটা সে বাম হাতে বেঁধে রাখতে বলে সব সময়ের মতো। অনেক ভাই, বলছিলাম যে আমার বন্ধুর একটা বড় ক্ষতি হয়ে গিয়েছে। সেই ক্ষতিটা কি সেটা বলছি। আমার বন্ধু পরবর্তীতে শর্ট টাইম মেমোরি লসের মতো সমস্যার মধ্যে পড়ে গেছে। বিশেষ করে এমন হতো যে হুট করে সে নিজের মতো করে বসে থাকতো, তাকে কেউ কোনো প্রশ্ন করলে সে কোনো উত্তর দিত না। মনে হতো সে কোনো ভাষা বোঝে না, সে কোনো ভাষা পারে না। তার ঠিক আধা ঘন্টা 1 ঘন্টা পরে ঠিকই আবার সব স্বাভাবিক হয়ে যেত। ওই মাঝের আধা ঘন্টা এবং 1 ঘন্টা সে কিছুই বলতো না, কিছুই করতো না, চুপচাপ নিজের মতো করে হাঁটু মুড়িতে বসে থাকতো। প্রথম আমরা মনে করতাম সে বোধহয় পজেসড, তার সাথে বোধহয় সেই মুহূর্তে কিছু একটা আসে। কিন্তু হুজুর নিশ্চিত করলেন যে তিনি পজেসড না, বরঞ্চ তার ব্রেইনে একটা ড্যামেজ হয়েছে, এবং তিনি বলেন একটা ভালো ডাক্তার দেখানোর জন্য। পরবর্তীতে ডাক্তারও সেটা নিশ্চিত করেন এবং বলেন তার ইন্টারনাল ব্রেইন হ্যামারেজ হয়েছিল এবং ছোটখাটো হওয়ার কারণে সে সেফ হয়েছে ঠিকই, কিন্তু সেটা তার মস্তিষ্কে একটা ছাপ ফেলে গেছে। বর্তমানে আমি আমার বন্ধু তুষারের কিছু বর্ণনা দিতে চাই। সে এখন বাড়িতে আছে। 2nd ইয়ারের পরে সে আর পড়াশোনা কন্টিনিউ করেনি। মূলত তার বাবা একজন কৃষক এবং মা একজন গৃহিণী, তাই সে তার বাবা মায়ের পক্ষে সম্ভব ছিল না এত টাকা পয়সা খরচ করে তাকে চিকিৎসা করাবে, তাই তারা তাকে নিয়ে যান এবং পরবর্তীতে সেখানেই তার চিকিৎসা করানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত অনেক ভাই এখনো তুষারের একই অবস্থা। আমি জানি না ঠিক কবে সে সুস্থ হতে পারবে, তবে এর পরে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো যতটা বেশি অলৌকিক তার থেকে বেশি আমাদের বলা যায় মানসিক। তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত সেই মানসিক যুদ্ধ লড়ে যাচ্ছে। অনেক ভাই, এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। আমার সাথে এর পরে আর কিছু ঘটেনি, মূলত পুরো ঘটনাটাই ঘটে আমার বন্ধু তুষারের সঙ্গে। ডিয়ার লিসেনার, আশা করি এই এপিসোডের মধ্যে আপনারা যে ঘটনাগুলো শুনতে পারলেন, প্রত্যেকটা ঘটনা আপনাদের মাঝে অনেক ভালো লেগেছে। আপনারা যারা প্রতিনিয়ত এই ধরনের বাছাই করা ভয়ানক ঘটনা শুনতে চান, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই চ্যানেলের মধ্যে এখন থেকে প্রতিনিয়ত রাত 10টা বাজে সব থেকে বাছাই করা ভয়ানক ঘটনাগুলো পাবলিশ করা হবে। আপনারা চাইলে এই চ্যানেলে ঘুরে আসতে পারেন। এই চ্যানেলে অসংখ্য এপিসোড পাবলিশ করা আছে যা শুধুমাত্র বাছাই করা ভয়ানক ঘটনা। ডিয়ার লিসেনার,
আপনারা যারা এই হরর স্টোরিগুলো পছন্দ করে থাকেন অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবেন। প্রিয় লিসেনার, আপনারা চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আমার সাথে শেয়ার করতে পারেন। আমি পরবর্তী এপিসোডে ঘটনাটি তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের এপিসোডে আপনারা যে ঘটনাগুলো শুনতে পারলেন প্রত্যেকটা ঘটনা কেমন লাগলো। আপনারা অনেকেই আমাকে চেনেন, আমি এই ভূতিপ্রেম নিয়ে রেগুলার কাজ করি, আপনাদের নতুন নতুন ঘটনা শোনাই। আমার আগের চ্যানেলগুলো নষ্ট হওয়ার কারণে আমি এই চ্যানেলটি নতুন একটি খুলেছি। এই চ্যানেলটা আমার নতুন একটি চ্যানেল, তাই অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এখন থেকে এই চ্যানেলের মধ্যে আপনারা ভিডিও প্রত্যেকটা ঘটনা শুনতে পারবেন বাছাই করা। তো আজকের জন্য এখানে বিদায় নেব, আবার আগামীকাল নতুন কিছু বাছাই করা ভয়ানক ঘটনা নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।